আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 25 এবং 26-এর আছো, তোমরা এখনও একাডেমিক পর্যায়ে আছো। আর যারা 24-এ আছো, তোমরা তো সামনে তোমাদের মেডিকেল পরীক্ষা এবং এডমিশন টেস্ট। সো তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো, সমস্যা নাই। বাট আমি ক্লাসগুলো নিব হচ্ছে একদম ইন ডিটেলসে। চ্যাপ্টার হবে পরিপাক এবং শোষণ। এই চ্যাপ্টারের একদম ইন ডিটেলসে আমি তোমাদেরকে এই পড়া চ্যাপ্টারটা আমি এখানে পড়িয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা এইচএসসি 25 এবং যারা এইচএসসি 25 এবং 26 যারা আসো, বিশেষ করে তোমরা তোমাদের কাছে সময়টা আছে যে ডিটেলসে পড়ার জন্য। সো তোমরা চাইলে ডিটেলসে এই চ্যাপ্টারটা এখানে শেষ করতে পারো। আমি ইনশাল্লাহ অনেকগুলো ক্লাস নিয়ে অ্যারাউন্ড 8 থেকে 9টা ক্লাস বা 10টা যদিও লাগে, আমি চেষ্টা করব সবগুলো ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারটা একদম ইন ডিটেলসে পড়িয়ে দেওয়ার জন্য। এখানে তোমাদেরকে বেসিক ধরে পড়াবো এবং মেন বইয়ের লাইন বাই লাইন পড়াবো এবং একই সাথে তোমাদেরকে কোয়েশ্চেনও সলভ করে দেবো ইনশাল্লাহ আমি। সো তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো। তোমরা ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো। দেন আমাদের গ্রুপ আছে, তোমরা আমাদের ফেসবুক গ্রুপ, এই যে আমাদের লাইসোজুম যে ফেসবুক গ্রুপ আছে, পেজ, টেলিগ্রাম, ইউটিউব, এগুলোতে তোমরা চাইলে ঘুরে আসতে পারো। চলো আজকে আর কথা না বাড়াই, শুরু করি আমাদের পরিপাক এবং শোষণ যে চ্যাপ্টারটা আমাদের জুলজির 3 নম্বর চ্যাপ্টার, ডাইজেশন এবং অ্যাবজর্পশন। এই চ্যাপ্টারটা আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের সাথে আছে আমি আব্দুল নূর সাকিব। ওকে, চলো আজকে যে পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে আজকের ক্লাসে। সো আমরা একটু দেখি আগে ওভারভিউ হিসেবে চ্যাপ্টারে কী কী আছে এবং কয়টা লেকচার কীভাবে আমি আগাবো সেটা আমি তোমাদের একটু ধারণা দিই। তো তোমরা যদি দেখো, শুরুতে প্রথম হচ্ছে পরিপাকতন্ত্র, পরিপাক পদ্ধতি। এই যে একটা টপিক আমি হিসাব করলাম, আসলে আমি একটা জিনিস তোমাদের আগে জানিয়ে রাখি, আমি বই সিকোয়েন্সে তোমাদের আমি লেকচারগুলো সাজাই নেই। কারণ তোমরা যদি বই সিকোয়েন্সে পড়তে যাও, আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে একটু কঠিন লাগবে তোমাদের, বা রিলেট করতে পারবে না সব কিছু। এখানে তো অনেক কিছু বোঝার ব্যাপার আছে, একটার সাথে একটা রিলেট করে পড়ার ব্যাপার আছে, এটা আসলে তোমরা করতে পারো না। এই কারণে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি এবং আমি এভাবেই পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা এভাবে ফলো করলে আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। দেন দেখো 2 নম্বর টপিকে জিহ্বা সাতকুড়ি একই টপিক। দেন দাঁত, দন্ত সংকেত, এইগুলো একটা বিষয়। দেন আসে লালাগ্রন্থি, মুখবিবর পরিপাক। লালাগ্রন্থি থেকে যে লালা রসগুলো নিঃসৃত হয় এবং একই সাথে মুখবিবর পরিপাকটা শুরু হয়। বইতে যদিও পরিপাকগুলো সব একসাথে দেওয়া আছে, বাট আমি চেষ্টা করছি মানে আমার মতো করে পড়ানোর জন্য। সো আমি এভাবে সাজাইছি। দেখো পাকস্থলীর গঠন, দেন গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এগুলো, এবং পাকস্থলীতে পরিপাক। দেন যকৃতের সঞ্চয়ী ভূমিকা আছে, বিপাকী ভূমিকা। যকৃৎ একটা হিউজ একটা টপিক, অনেক বড়, কারণ যকৃৎ একটা আমাদের শরীরের জন্য কেমিক্যাল ল্যাবরেটরি হিসেবে কাজ করে। এইটা নিজেই অনেক কিছু ফাংশন করে, মানে বলা যায় শরীরের ইন্টারনাল যত কিছু রেগুলেশন আছে সব কিছু যকৃতই মেনটেন করে, এরকমটাই বলা যায়। তারপর আছে অগ্নাশয়, প্যানক্রিয়াস, এবং এটার কিছু ভূমিকা আছে অবশ্যই। দেন পিত্তরস, যদিও পিত্তরসটা যকৃৎ থেকে আসে, বাট আমি যেহেতু এটা যকৃতের একটা সিক্রেশন, সুতরাং আমি সেটা একদম লাস্টে ক্ষুদ্রান্ত পরিপাকের সাথে পড়াবো। আমি সাথে দেখো পিত্তরস, আন্তরিক গ্রন্থি, এগুলো থেকে যে রস আসে এগুলোর কারণে ক্ষুদ্রান্ত পরিপাকটা ইজিলি হয় এবং এটার জন্যই দায়ী আসলে। দেন আসো পরিপাক গেলে, তো এখানে আবার হরমোন এবং স্নায়ুতন্ত্রের একটা ভূমিকা আছে। কারণ তুমি যদি স্নায়ু নার্ভাস সিস্টেম যদি কাজ না করে, তাহলে তার পরিপাক হবেই না, আর হরমোন ছাড়া তো কখনো সম্ভব না। দেন আসো খাদ্যসার পরিপাক হইলে, এখন পরিপাক হইলেও শোষণ, আমাদের চ্যাপ্টারের নামই পরিপাক এবং শোষণ কিন্তু, তাই না? আমাদের চ্যাপ্টারের নাম পরিপাক এবং শোষণ। তো লাস্টে দিয়ে পরিপাক শেষে শোষণ হবে, এবং শোষণ হয়ে খাদ্য কীভাবে কী হবে, কোথায় যাবে, এটার পরিণতিটা আমরা দেখব। দেন লাস্টে দিয়ে আমরা দেখব একটা ক্লিনিক্যাল বিষয়, যে ওবেসিটি, যা বাস্তুলতা, আমরা যে মোটা হয়ে যাই, আসলে খাবারের কারণে হয়, এবং এক্সারসাইজ, জেনেটিক্যাল অনেক কজ আছে, বাট মেনলি খাবার বেশি খাই বা এরকম কিছু একটা ব্যাপার আছে। তো এটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে। সো এবং লাস্টে দিয়ে আমি একটা ক্লাস চেষ্টা করবো পুরো চ্যাপ্টারে এক্সট্রা রাইটারে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে বা ইনফো আছে আমি এগুলো দিয়ে দেওয়ার জন্য। বাট আমি এখানে মেনলি গাজী আজমল স্যারের রেফারেন্সে আমি পড়ানোর চেষ্টা করব, কারণ এটাই মেন বই হিসেবে সবাই পড়ে। সো আমি চেষ্টা করবো গাজী আজমল স্যারের বেসিসে আমি উপরের টপিকগুলো পড়াবো। দেন লাস্টে দিয়ে অন্যান্য যে রাইটারগুলো আছে তাদের ইনফরমেশনগুলো আমি শেয়ার করবো। দেন লাস্টে দিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারের উপর একটা বা দুইটা আমি এক্সাম নেব, এবং এক্সামে অবশ্যই প্রাইজের ব্যবস্থা থাকবে।
একটা গিফটের ব্যবস্থা থাকবে। তোমরা সব অবশ্যই এক্সামগুলো দিবা লাস্টের দিকে, শেষ পর্যন্ত ক্লাসগুলো করবা। আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এবং লাস্টে দিয়ে আমি তোমাদের হচ্ছে এই যে এক্সট্রা গুরুত্বপূর্ণ তথ্যের সাথে হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেনও সলভ করে দেবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আজকের প্রথম পড়া। যেহেতু চ্যাপ্টারের নামই পরিপাক এবং শোষণ, তো পরিপাক কী, শোষণ কী, দুটো ভিন্ন জিনিস। সুতরাং আমরা আগে পরিপাক দিয়ে শুরু করি। ঠিক আছে? তো দেখো আমি বইয়ের সংজ্ঞাটা হুবহু এখানে তুলেছি। দেখো পরিপাকে কী বলা আছে, বই খুব ভালো মতো খেয়াল করবা, কিন্তু অনেক কিছু বোঝার মতো আছে এখানে। দেখো পরিপাক হচ্ছে, দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, একটা কথা বলা আছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে, জটিল খাদ্যবস্তু, আমি আন্ডারলাইন করতেছি, দেখো জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এনজাইমের সহায়তায় কী হবে, ভাঙবে, যে ভেঙে যাবে, দ্রবণীয় সরল এবং তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। অনেক লম্বা একটা ডেফিনেশন এবং বলা যায় যে এখানে অনেক কিছু বিষয় আছে। তো চলো আমি আস্তে আস্তে করে সব কিছু তোমাদেরকে বোঝাই বলতেছি। দেখো প্রথম কথা হচ্ছে এখানে জৈব রাসায়নিক কেন বলা হয়েছে, তোমরা অবশ্যই নোট করবা এবং নোটগুলা গ্রুপে সাবমিট করবা। আমি অবশ্যই দেখে জানাবো, তোমাদের কোনো ভুল হলে জানাবো, এবং তোমরা যদি রিভিউ দাও আমার কাছে অবশ্যই ভালো লাগবে, সেটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। ওকে, চলো জৈব রাসায়নিক প্রক্রিয়া কেন বলো তো এখানে বলা হয়েছে জৈব কেন, কারণ হচ্ছে এই যে আমাদের যে এই পরিপাকটা, এটা হচ্ছে আমাদের জীবদেহে ঘটে। ওকে, দেন রাসায়নিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে, এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয়, এই দুটো বিষয় বুঝতে পারছো আশা করি। কেন জৈব রাসায়নিক বলা হয়েছে, কারণ প্রথম কথা হচ্ছে এটা আমাদের জীবদেহে ঘটে, আমাদের শরীরের ভিতরে ঘটে, অথবা কোনো একটা প্রাণীর মধ্যে ঘটে। খাবার তো আমরা সবাই খাই, তাই না? যারা প্রাণী আছে সবাই খাবার গ্রহণ করি, তাহলে এদের পরিপাক হওয়া দরকার। তাহলে জীবদেহে ঘটে এবং রাসায়নিক পরিবর্তন হয় এখানে, আর খাবারের রাসায়নিক পরিবর্তন, এই কারণে রাসায়নিক প্রক্রিয়া বলা হচ্ছে। কী হয় বলো, এই যে জটিল খাদ্যবস্তু, এখানে একটা কথা বলা আছে জটিল খাদ্যবস্তু। এখন জটিল খাদ্যবস্তু কী হয় দেখো, হরমোন এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়। তার মানে জটিল যে খাদ্যবস্তু সেটা সরল অণুতে পরিণত হয়। ওকে, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা যদি শর্টলি বলি যে দেখো ধরলাম আমি এখানে অনেকগুলো খাবারের, আমি একটা খাবারের নাম লিখলাম, ধরো ভাত, ঠিক আছে, পানি, ভাতের সাথে পানি খাওয়া অবশ্যই, ধরো মাছ খাইলা তুমি, ঠিক আছে, দেন এই এতটুকু মনে করো এগুলো হচ্ছে আমার খাদ্য, আমি খাইলাম, এগুলাই হচ্ছে আমার জটিল খাদ্য। কেন? এই যে ভাত কার্বোহাইড্রেট, এখানে স্টার্চ থাকে বা এখানে কার্বোহাইড্রেট থাকে, মাছে প্রোটিন থাকে, পানির যদিও ডাইজেশন দরকার নেই, বাট আমি তাও লিখলাম। এগুলো হচ্ছে ধরো জটিল খাদ্য। ওকে, এগুলো হচ্ছে আমার জটিল খাদ্য। তাহলে এই জটিল খাদ্যগুলো ভেঙে কিসে পরিণত হবে বলছে, এখানে বলছে যে সরল খাদ্যে পরিণত হবে। সরল খাদ্য কী জিনিস সেটা আমার এখন জানতে হবে। তাহলে এটা পরিপাক হবে কোথায়? পরিপাক নালীতে অবশ্যই। যে পরিপাক যে আমাদের সিস্টেম আছে, সিস্টেমে ধরলাম আমি এখানে আমি একটা ফিগার আঁকাইলাম, ধরো সরি আমি এখানে একটা ফিগার আঁকানোর চেষ্টা করি তোমাদের। ধরো আমি এটা আঁকাইলাম হচ্ছে পাকস্থলী, দেন এটা আমি ক্ষুদ্রান্ত আঁকাইলাম, সাথে বৃহদান্ত্র দিলাম, মনে করো এই যেটা আমার বৃহদান্ত্র, ঠিক আছে। আমি জাস্ট রাফলি আমি আঁকানোর চেষ্টা, আচ্ছা জায়গা আমি আরও শর্টলি আঁকার চেষ্টা করি তোমাদেরকে, আমি আরও শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এটা পাকস্থলী আঁকাইলাম, সরি বারবার ভুল হচ্ছে, এটা পাকস্থলী আঁকাইলাম শুধুমাত্র। ওকে, এখানে আমরা যে বললাম এই যে ভাত পানি মাছ এগুলো খাচ্ছি, এগুলো আমার ছোটো 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 খাদ্যে পরিণত হবে, কারণ এখানে ডেফিনেশনে বলা আছে যে আমার সরল, এই যে দেখো সরল এবং তরল এবং দেহকোষে গ্রহণীয় হতে হবে, এরকম উপাদানে পরিণত হচ্ছে। তাহলে আমি ধরলাম এটা সরল খাদ্যটা, সরি জটিল খাদ্যটা আমার কী হলো, এই যে সরল খাদ্যে পরিণত হলো, ঠিক আছে। তো কিসের সহায়তা এবং কিসের প্রভাবে, এখানে দুইটা কথা আছে কিন্তু। দেখো এখানে বলা হয়েছে যে হরমোনের এখানে প্রভাব বিস্তার করে এবং এনজাইম ডিরেক্টলি সহায়তা করে। তাহলে আমি এখানে দিলাম হরমোন, যেহেতু এখানে আমাকে হেল্প করতেছে, দেন আসে আমার এনজাইম, এগুলোর হেল্পের কারণে আলটিমেটলি আমি কী পাচ্ছি, আমার জটিল খাদ্যগুলো দেখো সরল খাদ্যে পরিণত হচ্ছে, তাই না? এবার দেখো সরল খাদ্যে পরিণত হয়ে এরপরে কী হয়, এটাই হচ্ছে পরিপাক মেনলি। দেখো এখানে আর কিছু বলা নেই,
যদি আমাদের চ্যাপ্টারের নাম পরিপাক এবং শোষণ, তাহলে পরিপাকের এই পার্টে বলা হচ্ছে যে সরল খাদ্য, জটিল খাদ্যটা সরল খাদ্যে পরিণত হচ্ছে। কে হেল্প করতেছে? এখানে হচ্ছে হরমোন এবং এনজাইম হেল্প করতেছে। দেন কি হচ্ছে? সরল প্লাস তরল এবং দেহকোষে গ্রহণীয়। তাহলে এখানে আমাকে আরেকটা জিনিস বলো তো তোমরা দেখি, এই যে জটিল খাদ্য, এই যে জটিল খাদ্য যে আমরা বলতেছি, এই জটিল খাদ্যগুলো কি গ্রহণ উপযোগী কিনা বলো তো? গ্রহণ উপযোগী কিনা? এটা হচ্ছে না, কারণ জটিল খাদ্য, এখানে গ্রহণ উপযোগী হবে না। গ্রহণ উপযোগী দেখো, এই যে গ্রহণীয় ক্ষুদ্র অণু, গ্রহণীয় ক্ষুদ্র অণু কারা? যে সরল এবং তরল খাদ্য, তাহলে এটা হচ্ছে গ্রহণ উপযোগী। তাহলে বলো আমাদের শরীর যে আছে, সেল যে আছে আমাদের শরীরে, এটা হচ্ছে গ্রহণ উপযোগী। আমাদের সেল কোনগুলো গ্রহণ করতে পারবে? এই যে সরল খাদ্যগুলো। এখন আসো আমার জানতে হবে জটিল খাদ্য কোনগুলো এবং সরল খাদ্য কোনগুলো, তাই না? হরমোন এনজাইমের ব্যাপারগুলো আমি আরও পরে বলবো। এখানে আরও কিছু বিষয় তোমরা অ্যাড করতে পারো। এখানে হচ্ছে আমাদের অ্যাসিড হেল্প করবে, দেন হচ্ছে আমাদের ওয়াটার হেল্প করবে এখানে অ্যাবজর্পশনে, দেন আরও কী কী হেল্প করতে পারে? সল্ট হেল্প করবে, ঠিক আছে না? আরও অনেক কিছু হেল্প করবে এখানে। সবগুলা হচ্ছে আমাদের হেল্প করে কী করবে? জটিল খাদ্যকে সরল খাদ্য বানাবে। এখন আমার জানতে হবে জটিল খাদ্য কোনগুলো আর সরল খাদ্য কোনগুলো। আচ্ছা, তোমরা কিন্তু নোট করতে থাকো, আর যদি তোমরা কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আমি হচ্ছে তোমাদেরকে জানাতে চেষ্টা করব। ওকে, এবার আসি সরল খাদ্য কোনগুলো আর জটিল খাদ্য কোনগুলো। আমরা দেখি সরল খাদ্য, আমরা জটিল খাদ্যের মধ্যে আমরা কিছু জানি কি, খাদ্যের উপাদান কিন্তু আছে। কী কী আছে দেখো তো? খাদ্যের উপাদান বলো, প্রথম কথা খাদ্যের উপাদান আমরা কী কী জানি বলো? খাদ্য উপাদান তোমরা সবাই ছোটোবেলার থেকে জানো, শর্করা, ঠিক আছে, তারপরে আমিষ, আর কী কী আছে বলো তো? স্নেহ দ্রব্য বা হচ্ছে লিপিড বলি আমরা এগুলাকে। দেন আরও কী কী ছিল? এখানে ছিল আরও পানি, তারপর হচ্ছে ভিটামিনস ছিল, দেন সল্ট ছিল বা লবণ ছিল, তাই না? এগুলাই হচ্ছে আমার মেইনলি খাদ্য উপাদান। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবা সবসময়, যে আমার এই যে পানি, ভিটামিন, সল্ট, এগুলার কিন্তু আমার কোনো পরিপাকের দরকার হয় না। কি হয় না বলো তো? পরিপাকের প্রয়োজন নেই। কেন পরিপাকের প্রয়োজন নেই বলো তো? কেন পরিপাকের প্রয়োজন নেই? এটা শর্ট, একদম খুবই ইজি অ্যান্সার। দেখো, পরিপাকের প্রয়োজন কাদের? যারা জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হইতে হয়, তাই না? যারা জটিল খাদ্য, তাহলে এখানে যেহেতু পরিপাকের প্রয়োজন নেই, তার মানে বুঝে নিবা এগুলো হচ্ছে সরল খাদ্য উপাদান। তাহলে সরল খাদ্য উপাদান হলে কী হবে বলো তো? দেহকোষের গ্রহণ উপযোগী, এগুলা গ্রহণ উপযোগী। তাহলে সহজ উত্তর কি? আমার পানি, ভিটামিন, সল্ট কেন পরিপাকের প্রয়োজন হচ্ছে না? কারণ এরা সরল খাদ্য উপাদান। সরল খাদ্য উপাদান মানে কি? এরা হচ্ছে দেহকোষের গ্রহণ উপযোগী, তার মানে এদের ডিরেক্টলি এরা আমাদের শরীরের যে সেলগুলো আছে এগুলো হচ্ছে ডিরেক্টলি গ্রহণ করতে পারে। বুঝতে পারছো বেসিকটা? ওকে, এবার আসো শর্করা। এই যে আমরা বললাম যে শর্করা, আমিষ, স্নেহ, এগুলো হচ্ছে জটিল খাদ্য, এবং এই জটিল খাদ্যগুলো পরিপাকের দরকার পড়ে এবং এরা ভেঙে সরল উপাদান হয়। তাহলে এখানে দেখো, এই যে এগুলো ভেঙে সরল উপাদান হচ্ছে। দেখো, আমরা সবাই জানি শর্করা হচ্ছে একটা পলিস্যাকারাইড, মানে এখানে অনেকগুলো স্যাকারাইড থাকে, অণু থাকে। এটা যদি আমি ভাঙি অনেকগুলা, তাহলে আমরা কী পাবো বলো তো? গ্লুকোজ পাবো, তাই না? গ্লুকোজ পাবো, ফ্রুক্টোজ পাবো, মানে এক কথায় বলতে গেলে আমি মনোস্যাকারাইডগুলো পাবো, মনোস্যাকারাইড, ঠিক আছে? এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সবই মনোস্যাকারাইড। আমিষকে আমরা ভাঙলে কী পাবো বলো তো? অ্যামাইনো অ্যাসিড পাবো। ওকে, আমি এরপরের থেকে অ্যামাইনো অ্যাসিড লিখতে গেলে আমি এভাবে অ্যাসিড লিখবো, কারণ আমার লিখতে সহজ হবে, ঠিক আছে? তোমরা এটা বুঝে নিও। ওকে, স্নেহদ্রব্য, তাহলে আমরা স্নেহদ্রব্যে ভাঙলে সবসময় আমরা দুটো জিনিস পাই, বলো কী কী? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ঠিক আছে? আমি ইংলিশে লিখতেছি, সমস্যা নেই, তোমরা বই মিলিয়ে বাংলায় লিখে নিও। ওকে, তাহলে আমরা এখানে দুটো জিনিস পাই, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এই যে আমার শরীরে আমরা যেখানে বলছি সরল খাদ্য উপাদান, এইগুলো হচ্ছে গ্রহণ উপযোগী। তাহলে আমার গ্রহণ উপযোগী খাদ্য উপাদান কোনগুলো বলো তো? এখানে এই যে আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলাই মনোস্যাকারাইডগুলো, এখানে অ্যামাইনো অ্যাসিডগুলো, এখানে ফ্যাটি অ্যাসিডগুলো, আর এখানে পানি, ভিটামিন, এগুলো তো অটোমেটিক্যালি আমার শরীরের গ্রহণ উপযোগী। বুঝতে পারছো? এখন বলো এখান থেকে যে এখানে ভাঙবে, এই যে আমরা এখানে বলছি এনজাইম, হরমোন, অ্যাসিড, ওয়াটার, সল্ট, এগুলোর প্রয়োজন। তাহলে বলো শর্করাকে আমরা ভাঙবো, তাহলে আমার এখানে মনে রাখবো সবসময়, যাই খাদ্য উপাদান ভাঙতে গেলে সবসময় আমার এখানে সহায়তা করবে সবসময় এনজাইম। ডিরেক্টলি দেখো, এনজাইম সহায়তা করবে, হরমোন একটা প্রভাব বিস্তার করবে, হরমোন একটা কাজ করবে, মানে দূর থেকে সে হচ্ছে অর্ডার দিবে, দূর থেকে তুমি কোনো একটা সে সিগনাল দিবে, এটা এদিকে যাও, এটা এদিকে করো, বাট ডিরেক্টলি সে কাজ করবে কে? এনজাইম। তাহলে বলো শর্করাকে আমি যদি ভাঙি,
তাহলে এখানে অনেকগুলো এনজাইম লাগবে। যেমন আমরা এনজাইমে কয়েকটা নাম বলি, এখানে কয়েকটা নাম বলতে গেলে আমরা পাবো হচ্ছে টায়ালিন এনজাইম, তারপরে আমরা পাবো হচ্ছে মল্টাজ এনজাইম, এটা সবচেয়ে মুখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। দেন এই যে আমরা সুক্রেজ পাবো, তাই না, সুক্রেজ এনজাইম পাবো। আর কি পাবো বলো না, অ্যামাইলেজ পাবো, ঠিক আছে, প্লাস আরও অনেক কিছু আমরা পাইতে থাকবো। এখন কথা হচ্ছে এই যে সবগুলো এনজাইম যে আছে আমরা এগুলোকে আদর করে একটা নামে ডাকি। এই নামটা কি নাম জানো? অ্যামাইলোলাইটিক এনজাইম। আমি ইংলিশে লিখতেছি অ্যামাইলোলাইটিক এনজাইম। মনে রাখবা অ্যামাইলোস, এই যে অ্যামাইলো বা অ্যামাইলোস মানে বোঝায় হচ্ছে শর্করা, মনে থাকবে? ওকে, এই হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে আমার বলো শর্করা, এগুলোকে অ্যামাইলোলাইটিক এনজাইম, এই যে কী এনজাইম আছে অনেকগুলো এনজাইমের নাম বললাম, এগুলো ভেঙে এগুলো করবে এবং এগুলো গ্রহণ উপযোগী। ওকে, এরপর আসা আমিষের মধ্যে আমরা অনেকগুলো নাম পাবো এখানে এনজাইমের। এগুলো আমরা যদি বলি পেপসিন, লিখা একটু বৃষ্টি হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, তোমরা আশা করি বুঝতে পারলে হইলো, ঠিক আছে, তোমরা বই দেখে মিলিয়ে নিবা। ট্রিপসিন, তারপরে আরও অনেকগুলো পাবা, যে কাইমোট্রিপসিন, কার্বক্সিট্রিপসিন, অ্যামাইনোট্রিপসিন, ঠিক আছে। তারপরে রেনিন পাবা, তারপরে আরও পাবা তোমরা হচ্ছে কোলাজিনেস, তারপরে পাবা হচ্ছে জিলেটিনেস, ডাইপেপটাইডেস, অনেক কিছু পাবা। জিলেটিনেস, ডাই বা ট্রাইপেপটাইডেস, যে দুইটাই পাবা, ট্রাইপেপটাইডেস আমি এখানে লিখলাম না, তোমরা এগুলো বই থেকে মিলে নিতে পারো। তাহলে বলো আমিষ যে পরিপাক করবে এগুলো এই এনজাইমগুলোরও একটা নাম আছে, নাম হচ্ছে কি প্রোটিওলাইটিক এনজাইম। নাম দেখে বোঝা যাচ্ছে না, দেখো তো, প্রোটিও মানে প্রোটিন, মানে বোঝায় হচ্ছে আমার প্রোটিন। তাহলে এগুলো কাকে পরিপাক করবে বলো তো, প্রোটিওলাইটিক এনজাইমগুলো? এই যে আমিষ বা শর্করাকে, প্রোটিনকে পরিপাক করে আমাকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে, এবং অ্যামাইনো অ্যাসিডটা আমার শরীরে অ্যাবজর্বেবল মানে গ্রহণ উপযোগী। স্নেহদ্রব্যে সেম বলো, এখানে অনেকগুলো আমরা এনজাইমের নাম পাবো। আমি যদি কয়েকটা বলতে যাই, সেটা হচ্ছে কি লাইপেস জাতীয় এনজাইমগুলো পাবো আমরা। লাইপেস, কোন লাইপেস পাবো বলো তো? আন্ত্রিক লাইপেস পাবো আমরা, দেন গ্যাস্ট্রিক লাইপেস পাবো। এখানে হচ্ছে লাইপেসে আন্ত্রিক মানে হচ্ছে অন্ত্র থেকে যেটা আসবে, দেন হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস যেটা পাকস্থলী থেকে আসবে, দেন ফসফোলাইপেস, কোলেস্টেরল স্টারেজ, আরও অনেক কিছু পাবা তোমরা। লেসিথিনেস পাবা, দেন হচ্ছে মনোগ্লিসারাইডেস পাবা। এগুলো আরও তোমরা ডিটেলসে সামনে গেলেই পাবা। গ্লিসারাইডেস আমরা সামনে যখন আস্তে আস্তে আগাতে থাকবো, এগুলো তোমার নাম ইজি হয়ে যাবে, তোমরা একটু বারবার তাও পড়ে নেবা নিজেরা বই থেকে। তাহলে এগুলোরও একটা নাম আছে না, এই সবগুলো এনজাইমরা আদর করে একটা নাম দিব না আমরা? বলো তো কী লিখতে পারি আমরা? লাইপোলাইটিক এনজাইম। তাহলে বলো লাইপোলাইটিক, এই যে লাইপো মানে কথা দিয়ে কী বোঝাচ্ছে? লিপিড বোঝাচ্ছে, তাই না? এই যে লাইপো মানে হচ্ছে আমার লিপিড মানে হচ্ছে কি আমার স্নেহদ্রব্য, বুঝতে পারছো? তাহলে হয়ে গেল না আমার এই যে পরিপাকের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে। এখন বলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া কেন হয়েছে? দেখো জৈব বলা হয়েছে কেন? এই যে বলছে জীব দেহে ঘটছে। কেন রাসায়নিক বলছে? এই যে রাসায়নিক পরিবর্তন, দেখো তো রাসায়নিক পরিবর্তন হয়েছে কিনা। এই যে আমার শর্করাটা গ্লুকোজ, ফ্রুক্টোজ মানে মনোস্যাকারাইড হয়ে গেছে, আমিষগুলো অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, স্নেহদ্রব্যটা কী হয়ে গেছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হয়ে গেছে, হয়েছে না জৈব রাসায়নিক প্রক্রিয়া। জটিল খাদ্যবস্তু কি আমার শর্করা, স্নেহ, আমিষ, এগুলো জটিল ছিল। এগুলো হচ্ছে কি হয়েছে হরমোনের, এখানে হরমোন ইনস্ট্রাকশন দিবে, হরমোনের বিষয়টা আমরা হচ্ছে পরে পড়বো। এখন দেখো এনজাইমের সহায়তা, এনজাইমটা ডিরেক্ট কাজ করে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে কী করবে? এই যে দ্রবণীয় সরল তরল দেহকোষে গ্রহণীয় পরিণত করছে, এটাই হচ্ছে পরিপাক। একদম ক্লিয়ার, তাই না? ওকে, আমরা এবার আসি পরিপাকে ধাপ আছে। আচ্ছা, এর আগে আমরা পরিপাকের ধাপের আগে আমরা একটা জিনিস পড়ে নিই, পরিপাকের প্রকারভেদ পড়ে নিই আমরা। পরিপাকের প্রকারভেদ আমরা যদি পরিপাকের প্রকারভেদ পড়ি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটা হচ্ছে আমরা পাবো 2 নম্বরে রাসায়নিক পরিপাক। দেখো এর নামের মধ্যে আছে, নামের মধ্যে তোমরা কিন্তু বুঝে বুঝে পড়লে আসলে এগুলো কঠিন কিছু না।
দেখো আমরা পরিপাকের প্রকারভেদে আমরা কী কী পাচ্ছি। প্রথম হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং হচ্ছে রাসায়নিক পরিপাক। যন্ত্র মানে হচ্ছে মেকানিক্যাল, এখানে বোঝাচ্ছে, আমি ইংলিশে লিখি MECHA, মেকানিক্যাল ডাইজেশন, ঠিক আছে। দেখো মেকানিক্যাল মানে হচ্ছে মেশিন বোঝায়, মেশিন জাতীয়, মেশিন দিয়ে যে কোনো কিছু করলে মেকানিক্যাল বলি না আমরা। তাহলে এখানে মেশিন হিসেবে কাজ করবে কোনগুলো, এখানে মেশিন হিসেবে কাজ করবে অনেক কিছু আছে, যেমন হচ্ছে দাঁত আমাদের, তাই না, তারপর আমার জিহ্বা, তারপর আমার এখানে পেশি কাজ করবে, দেন আমার যে শরীরের যে যেমন পাকস্থলীর লেয়ার আছে, তাহলে স্তর কাজ করবে, ওয়াল বা প্রাচীর কাজ করবে আমার এখানে, ঠিক আছে না। এগুলাই হচ্ছে আমার কি মেশিন বা মেকানিকের যে পরিপাক হবে এটার জন্য দায়ী, ঠিক আছে। তাহলে মেকানিক্যাল যদি এখানে পরিপাক হয় তাহলে এখানে কী হবে বলো তো, মুভমেন্ট হবে, মুভমেন্ট হবে এখানে, মুভমেন্ট হবে। কিসের মুভমেন্ট হবে বলো তো, মুভমেন্ট হবে, কিসের মুভমেন্ট হবে বলো তো, এই যে খাদ্যের মুভমেন্ট হবে, খাদ্যগুলোকে এদিক ওদিক নড়াচড়া হবে, খাদ্যের মুভমেন্ট হবে, খাদ্যের নড়াচড়া হবে, নড়াচড়া হবে। তাহলে খাদ্যগুলো যদি প্রেস করি, আমি চাপ দিই, নড়াচড়া করাই, তাহলে ছোটো ছোটো ক্ষুদ্র কণায় পরিণত হবে না। তাহলে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমার যদি এইগুলা যে করে জিহ্বা পেশি, এগুলো হচ্ছে প্রাচীর, এগুলো কী করবে, মুভমেন্ট করাবে। মুভমেন্ট করলে আমার আলটিমেটলি কী হবে বলো তো, আলটিমেটলি হচ্ছে আমার খাদ্যের গাঠনিক ভাঙন হবে, গাঠনিক ভাঙন হবে, প্লাস এনজাইমের ক্রিয়াতল বাড়বে। আমি এই বিষয়টা বলতেছি, এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পাবে। তোমরা আমার কথাগুলো শোনো আর বইয়ের সাথে মিলাও, এতটুকু হলে হবে, লিখে না বুঝলে সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে বোঝাচ্ছে যে যান্ত্রিক পরিপাকে কি হয়, খাদ্যের গাঠনিক ভাঙন। এই যে একটা বড় একটা খাদ্যকণা তুমি খাচ্ছ, ধরো তুমি একটা পেয়ারা বা আপেল কিছু একটা কামড়ায় খাচ্ছ, তুমি এত বড় খাদ্য, এটাকে তুমি যখন এই যে দাঁত দিয়ে চিবাচ্ছ, জিহ্বা দিয়ে নাড়তেছ, তোমার যে মেন্ডিবল বা পেশিগুলো যে চাপ দিচ্ছে, এখানে নড়াচড়া করতেছে, এই গাঠনিক ভাঙনটা হচ্ছে। এটার কারণে কি হচ্ছে, যে ভেঙে যাচ্ছে না যে খাদ্যটা ছোটো ছোটো। তাহলে এখানে এনজাইম কাজ করার জন্য, আমরা জানি এনজাইম জটিল খাদ্য উপাদানের উপর কাজ করে, তাহলে যদি ছোটো ছোটো করে হলে কণার উপর, তাহলে এনজাইমটা কাজ করার জন্য ভালো একটা সারফেস পাচ্ছে না, ক্রিয়াতল বাড়তেছে না, এটাই বোঝাচ্ছে। ওকে, এই হচ্ছে আমার ব্যাপার। এবার আসো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে এটা কী হয়, আমরা বলছি রাসায়নিক চেঞ্জেস হয়। তাহলে রাসায়নিক চেঞ্জেস হয়, কারা কারা রাসায়নিক চেঞ্জের জন্য দায়ী বলো তো। এখানে শুরুতেই আমরা বলতে পারি এনজাইম, কারণ এখানে এনজাইম কাজ করতেছে অবশ্যই। দেন আমার হরমোন আছে, তাই না, হরমোন এখানে কাজ করবে আমার। দেন আমি আগে বলছি এখানে হচ্ছে সল্টগুলো কাজ করবে আমার, লবণগুলো কাজ করবে, ঠিক আছে না। দেন আর কি এখানে পিএইচের একটা ভূমিকা আছে, কারণ পিএইচ কম বেশি হলে তোমার এখানে ডাইজেশন হবে না রাসায়নিক। দেন হচ্ছে এখানে আয়নগুলো কাজ করবে, আয়নস, অনেকগুলো আয়নস আছে, যেমন আমাদের পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, দেন ক্লোরাইড আয়ন, দেন বাইকার্বনেট আয়ন, এগুলো এখানে আমাদের হেল্প করবে। তাহলে হেল্প করে আমার এখানে কী হবে বলো তো, এইগুলাকে রাসায়নিক পরিপাকের কারণে আমার কী হবে, এই যে খাদ্য উপাদানগুলো কী হবে বলো তো, আমার রাসায়নিক পরিপাকের ফলে কী হবে, সরল খাদ্যকণায় পরিণত হবে, সরল খাদ্য উপাদানে পরিণত হবে। তাহলে বলো সরল খাদ্য উপাদানে পরিণত হলে আমার লাভটা কী, আমার হচ্ছে দেহ গ্রহণ উপযোগী হবে, গ্রহণ উপযোগী হবে। তাহলে আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমার শরীরে অ্যাবজর্ব করা খাবারটা, তাহলে হয়ে গেল আমার পরিপাক। ওকে, আচ্ছা আমি এখানে আরেকটা পেজ অ্যাড করি তোমাদের জন্য। আচ্ছা দেখো, এবার আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করে বলি যে প্রথমত আমাদের খাদ্যের পরিপাকের একটা ধাপ আছে, ঠিক আছে, খাদ্য পরিপাকের ধাপসমূহ, ঠিক আছে। একটা ধাপে আমাদের খাদ্য পরিপাকগুলো হয়ে থাকে। কয়টা ধাপ আছে বলো তো, 6টা ধাপ, স্টেপস, 6 স্টেপস, 6টা ধাপে আমাদের খাদ্য উপাদানগুলো পরিপাক হয়ে থাকে নর্মালি। তাহলে আমরা এখানে ধাপগুলোর নাম আমাদের জানা লাগবে, তাই না। তাহলে প্রথমত তোমরা বই দেখে এটা মিলা নিও, বাট আমি শর্টলি এখানে বলতেছি যে প্রথমত হচ্ছে আমার ইনজেকশন হবে, বা হচ্ছে আমার গলাধকরণ বলি এটাকে আমরা, গলাধকরণ, আমি বুঝাই দিচ্ছি সবগুলা। দেন হচ্ছে সঞ্চালন হবে বা মুভমেন্ট বা আমার সঞ্চালন হবে, খাদ্যের সঞ্চালন হবে আর কি। ওকে, দেন আমার মেকানিক্যাল ডাইজেশন হবে, আমরা এতক্ষণ যেটা পড়ছি মানে হচ্ছে যান্ত্রিক পরিপাক। দেন হচ্ছে আমার কেমিক্যাল ডাইজেশন হবে,
দেন আমার 5 নম্বরে আসবে হচ্ছে আমার শোষণ হবে, এখানে অ্যাবজর্পশন হবে। আমার ডাইজেশন করা শেষ, তাহলে হচ্ছে আমার অ্যাবজর্পশন হওয়া লাগবে না। ওকে, দেন হচ্ছে আমার কি এখন খাইছে, আমি অ্যাবজর্ব করছি, সব কিছু তো আমার শরীরের জন্য ভালো না, এবং ভালো হলেও আলটিমেটলি শরীর ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে, আমার বের করে দিতে হবে না। তো এই জন্য কী হবে, শরীর এলিমিনেশন করবে, এলিমিনেশন, বা এটাকে আমরা বলি হচ্ছে নিষ্কাশন, বর্জ্য পদার্থ অবশ্যই এখানে। ওকে, দেখো আমি এখানে বলি যে আমাদের খাদ্যের গলাদকরণ মানে আমি প্রথমে যে একটা খাবো, খাদ্যটা যে আমি খাবো, আমার খাওয়া লাগবে না, আমি গালের মধ্যে নেওয়া লাগবো তো আগে খাবারটা, তারপরে তো পরিপাক শুরু হবে, তাই না? তারপর কী হবে, খাবারটা যে আমি নিলাম, খাবার আমার মুখ থেকে পেট পর্যন্ত, অন্ত্র পর্যন্ত যাবে, তাহলে এটা হচ্ছে আমার মুভমেন্ট হবে, সঞ্চালন হবে, খাবারটা পুরো পরিপাক নালী দিয়ে হচ্ছে আমার এখানে ঘুরবে। দেন আমার এখানে ডাইজেশন হবে, এখানে এই যে বড় বড় খাদ্যগুলো আমার কী হবে, ছোটো 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 হবে, তাই না? এখানে যান্ত্রিক পরিপাক হবে। দেন রাসায়নিক পরিপাকে কী হবে, আমার এখানে কিছু কেমিক্যাল চেঞ্জেস আসবে এই যে ছোটো ছোটো খাদ্য উপাদানের মধ্যে, যেগুলো আমার শরীর গ্রহণ করতে পারবে, তাই না? দেন আমার অ্যাবজর্পশন হবে, এটাতে আমার শরীরগুলো হচ্ছে, এই যে ধরো আমার একটা সেল, এটা ঠিক আছে, এই সেলের মধ্যে আমার এই খাবারগুলো হচ্ছে, এই যে খাবারগুলো ঢোকার উপযোগী হতে হবে এই সেলে। দেন সেল যে একটা এখানে কাজ করতেছে, সেল যে নিল খাবারগুলো, এখানে কী করবে, ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে দিবে না, তাই না? এই যে আমার এই সেলের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে আমার এখানে ভিতরে, তাহলে এগুলোকে আমার বাইর করে দেওয়া লাগবে, তাই না? কারণ এগুলো আমার শরীরের জন্য ক্ষতি, এগুলোকে আমরা ওয়েস্ট প্রোডাক্ট বলবো, ওয়েস্ট প্রোডাক্ট, এগুলোকে আমার বের করে দেওয়া লাগবে দেহের বাইরে নিষ্কাশন করা লাগবে, কারণ আমার শরীরের জন্য তো ক্ষতি, এই জন্য আমরা এখানে এগুলো বের করে দিব। তাহলে এগুলো সবগুলো মিলাই হচ্ছে আমার পরিপাকের যে ধাপগুলো পড়তেছে, এটাই হচ্ছে আমার ধাপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছোট্ট করে বলে রাখি, আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু পরিপাক এবং শোষণ, এখানে শোষণের একটা বিষয় আছে। শোষণের বিষয়টা আমি এখানে আলাপ করতেছি না, কারণ যখন আমরা শোষণের টপিকে যাব আমরা তখন ওটা নিয়ে আলোচনা করবো। আপাতত আমরা পরিপাকে থাকি, ঠিক আছে? কারণ এখানে নইলে এক্সট্রা টপিকটা অ্যাড হলে এটা আসলে পরে নেক্সট আরও 5-6টা ক্লাসে কোনো কাজে লাগবে না। সুতরাং একদম লাস্টে আমরা যখন শোষণের টপিকে যাব ক্লাসে, তখন আমরা যেন এটা একদম শুরুতেই এই পরিপাক এবং শোষণের মধ্যে কোরিলেশন করে আমরা শোষণের টপিকটা নিয়ে আগাবো, ঠিক আছে? ওকে, এবার আসো আরেকটা বিষয়, এখানে তোমাদের বইয়ে দেখবা একটা চার্ট আছে, এই যে চার্টটা আমি এখানে নিলাম, সেটা হচ্ছে আমাদের খাদ্য উপাদান, যে তোমাদের আমি আগে বলছি যে আমাদের টোটাল যে আমি টোটাল 6 ধরনের খাদ্য উপাদান থাকে, সুষম খাদ্য যেটা বলি আমরা, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন থাকে, পানি থাকে, খনিজ লবণ থাকে। এগুলো একটু তোমরা পড়ে নিবা যে কোনটা কত গ্রাম দরকার, আমি বলে দিই কোনটা তোমার বেশি লাগবে। সেটা হচ্ছে তোমার মেনলি আমিষটা মনে রাখা লাগবে, 100 থেকে 150 গ্রাম, এটা একদমই ভোলা যাবে না, 100 থেকে 150 গ্রাম। এটা নর্মালি আমরা বলি হচ্ছে আমরা যত শরীরের ওয়েট আছে তার সমান পরিমাণ আমিষ খাইলে হয়, বাট এখানে 100 থেকে 150 গ্রাম যেহেতু অন এভারেজে লিখছে, তাহলে তোমরা হচ্ছে এটাই মনে রাখবা। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমার খনিজ লবণটা মনে রাখবা একটু, ঠিক আছে? এর বাইরে তোমরা আরগুলো মনে রাখতে পারলে ভালো, বাট এই দুটো মাস্ট লাগবে। ওকে, এবার আসো কাজের মধ্যে তোমার অনেকগুলা বিষয় তোমার এখানে জানা থাকা লাগবে। আমি যদি শর্টলি বলি যে কাজের মধ্যে তোমার এই যে শর্করার যে দেহে কর্মক্ষমতা বৃদ্ধি এবং তাপশক্তি উৎপাদন, তাহলে তাপ উৎপাদন করতেছে কে? দেখো এখানে আরও একটা জিনিস, তাপশক্তি কিন্তু স্নেহদ্রব্য উৎপাদন করে, তাহলে শর্করা এবং স্নেহ দুইটাই হচ্ছে আমার তাপশক্তি উৎপাদন করে, এই দুটো কমন জিনিস, এটা মনে রাখবা। দেন আমিষের ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখা লাগবে, কী কী দেখো অনেকগুলো বিষয় আছে, দেহের বৃদ্ধি সাধন করে আমাদের, তাই না? দেহের বৃদ্ধি সাধন করে, কোষ গঠন করে, ক্ষয়পূরণ করে, এনজাইম হরমোন উৎপাদন করে, মানে আমরা শরীর যে গঠন হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যত বড় হচ্ছি, পুরাটাই হচ্ছে আমার এই আমিষের খেলা। সুতরাং আমিষের কাজটা একদম ট্রিপল স্টার বলা যায়, ট্রিপল স্টার এটা, ঠিক আছে? দেন বাকি শর্করা এবং স্নেহদ্রব্যটা মনে রাখতে পারলে ভালো, না পারলেও সমস্যা নাই। এবার আসো এখানে এই জিনিসটা, ভিটামিনের যে কাজটা, এটা অবশ্যই লাগবে, পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে তোমাকে ডিরেক্টলি যদি আমি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই কে, তুমি এক কথা উত্তর দেবা ভিটামিন, শেষ। ওকে, দেন এখানে পানিতে হচ্ছে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা তোমরা পারবাই। এই যে অন্য কিছু মনে রাখলেও কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই যে বিষয়গুলো তোমার মনে লাগবেই। আমি যে কাজগুলো বলছি এগুলো অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? এরপরে আমরা যাই নেক্সট টপিকে। আশা করি আমরা এখানে মোটামুটি সব পড়া শেষ। এরপরে আমরা নেক্সট টপিকে যাই, চলো। মানব পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, এটা তোমাদের বইয়ে সুন্দর মতো চার্ট দেওয়া আছে, চার্টটাই আমি এখানে তুলে নিছি। এখানে তুলে নেওয়ার আমি একটাই কারণ, আমি এখানে তোমাদের আরও এক্সট্রা কিছু ইনফরমেশন শেয়ার করবো যেটা তোমার দরকার।
আচ্ছা চলো, মানব পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে পরিপাকতন্ত্র মানে তো পৌষ্টিকতন্ত্র, তাই না? এই যে এটাই এখানে পৌষ্টিকতন্ত্র দিছে, আমরা বলবো পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র একটাই জিনিস, একই জিনিস। তাহলে এটা দুইটা পার্ট আছে, কী কী আছে দেখো তো। একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি একটা হচ্ছে আমার পৌষ্টিক গ্রন্থি, আর আরেকটা হচ্ছে আমার পৌষ্টিক নালী। দেখো, একটা পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এই দুটো জিনিসের মধ্যে তোমার পার্থক্য বোঝা লাগবে। দেখো, পৌষ্টিক নালী কি জিনিস পরে বলতেছি, পৌষ্টিক গ্রন্থিটা দেখো আগে। আমরা নর্মালি দেখো, পৌষ্টিক গ্রন্থি আমরা খাবারটা যে খাইলাম, আমাদের পরিপাক নালী বেয়ে, যে পরিপাক নালী আমাদের এই যে এখান থেকে শুরু হয়ে একদম মুখ থেকে শুরু হয়ে একদম লাস্ট মাথা পায়ে পর্যন্ত যাচ্ছে। এখানে এই যে আমার এই পোড়াটা হচ্ছে পরিপাক নালী, তাই না? আমার এই পোড়াটা, তাহলে এখানে যাচ্ছে, তাই না? তো এখানে খাবারটা পরিপাক হবে। তো পরিপাক হওয়ার জন্য তোমার এখানে এই যে আমরা এনজাইম বলতেছি, হরমোন বলতেছি, পানি বা অন্যান্য কিছু যে বলতেছি, এগুলা হচ্ছে সরবরাহ করা লাগবে না? এই যে এগুলো সরবরাহ করে কে? আমার এই পুষ্টিক গ্রন্থিটা। তাহলে এটা আমার অবশ্যই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে ধরো তুমি চুলায় ভাত বসাই দিলা, এখানে হচ্ছে তুমি চুলার এই যে হাতি মানে পাতিলটা, এটাই হচ্ছে আমার পৌষ্টিক নালী বলা যাবে। দেন বাকি যে তুমি এখানে পানি দিচ্ছ, মশলা দিচ্ছ, তারপরে হচ্ছে আগুন দিচ্ছ, এগুলো সবই হচ্ছে কি আমার এই যে পৌষ্টিক গ্রন্থির মধ্যেই পড়তেছে এগুলো। বুঝতে পারছো? এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, তোমরা জাস্ট মনে রাখবা। ওকে, এবার দেখো, পৌষ্টিক গ্রন্থি হচ্ছে আমাদের কয়টা? টোটাল 5টা। লালা গ্রন্থি আমরা মুখের মধ্যে থাকে, যকৃৎ এটা নিজেই একটা গ্রন্থি, অগ্নাশয় এটাও একটা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। গ্রন্থির আবার 2টা প্রকারভেদ থাকে যদিও, বহিঃক্ষরা গ্রন্থি এবং হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, এই 2টা টাইপ। এটা হচ্ছে 2টা মানে প্রকারভেদ, এগুলোর মধ্যেই আছে এই 5টা গ্রন্থি থাকে। এই বহিঃক্ষরা অন্তঃক্ষরা এগুলো নিয়ে আমরা ডিটেলস যখন এগুলো নিয়ে পড়বো না, কোনটা বহিঃক্ষরা কোনটা অন্তঃক্ষরা, এগুলো আমরা তখন জানতে পারবো। ঠিক আছে, এখন আমরা হিজিবিজিতে না যাই, তো ঝামেলাতে না যাই। আমরা এখন দেখি পৌষ্টিক নালীর মধ্যে যাই। দেখো, এগুলো তোমরা পারো আসলে, আমি তারপরে একটু জাস্ট তোমাদের একটু রিভিউ করে দিই। দেখো, পৌষ্টিক নালী শুরুতে দেখো, একদম শুরুতে আমাদের মুখছিদ্র, আমরা যে ছিদ্রটা মুখের, এই ছিদ্রটা। দেন মুখবিবর বা মুখগহ্বর। মুখবিবর বা গহ্বর বলতে তুমি হা করলে যে খালি জায়গাটা দেখো না, এই জিনিসটা, এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার কি মুখের গহ্বরটা। ওকে, দেন আসো, এরপরে হচ্ছে গলবিল। মানে হচ্ছে গলার যে বিলটা, তুমি গলা কোনটা বলো, নেক কোনটা বলো, তো গলা হাত দাও এটা না, এই যে এটাই হচ্ছে আমার গলবিল, তাই না? এই যে এখানে দেখো গলবিল দিছে, এখানে এই যে এইটুকু হচ্ছে আমার গলবিল, এই যে গলা পর্যন্ত, তাই এটা হচ্ছে আমার গলবিল। দেন আসো হচ্ছে লিখছে এখানে দেন এখানে হচ্ছে অন্ননালী মানে কি আমার খাদ্যনালী, যেটা ইংলিশে ইসোফেগাস বলা হয়। তোমরা যদি পারো আসলে ইংলিশগুলো একটু জেনে রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে ইসোফেগাস বানানটা ও দিয়ে শুরু হয়। তোমরা এগুলো বইয়ের সাথে মিলিয়ে ইংলিশগুলো জেনে রাখার চেষ্টা করবে, তাহলে হচ্ছে তোমরা পরবর্তীতে যদি ভার্সিটিতে ওঠাও কিংবা মেডিকেলে পড়ো, মেডিকেলে তো অবশ্যই ইংলিশ টার্মগুলো লাগবেই, তোমার এগুলো মাস্ট। এই জন্য তোমরা চেষ্টা করবে ইংলিশগুলো ধরে নিলে, এখন থেকে জেনে নিলে হচ্ছে তোমরা মেডিকেলে খুব ইজিলি সার্ভাইভ করতে পারবা। শুরুতে ফার্স্ট ইয়ারে এসে কোনো কষ্ট হবে না তোমাদের। আচ্ছা, যাই হোক, দেন আসো পাকস্থলী। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এই অংশটা। দেন আসে আমাদের পাকস্থলীর অনেকগুলো ভাগ আছে, আমরা এটা পরে দেখবো, পাকস্থলীর ডিটেলস এগুলো ফিগার সহ দেখবো। আপাতত তোমরা ওগুলো মুখস্থ করে নিবা। কার্ডিয়াক থাকবে, ফান্ডাস থাকবে, বড় ভাগ, ছোটো ভাগ, পাইলোরাস। আমি যদি শর্টলি তাও বলি একটু, দেখো এখানে এই যে আমাদের এখানে অনেকগুলো পার্ট আমরা বলবো এখানে। এই যে দেখো, এই যে আমরা যদি এই পাশটা দেখি, এখানে এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক অংশ। কেন বলো তো? এখানে এই যে আমাদের হৃৎপিণ্ড কিন্তু আমাদের হার্ট এখানেই থাকে, আমাদের হার্টটা এখানে থাকে। তাহলে এটার কাছাকাছি যে অংশটা, এটা এই জন্য এটার সাথে রিলেট করে আমাদের এখানে নাম দেওয়া হয়েছে কার্ডিয়া, মানে কার্ডিয়াক অংশ বলা হয় এটাকে, এখানে কার্ডিয়া থাকে। দেন আমরা ফান্ডাস পাবো, এই যে অংশটা হচ্ছে আমার ফান্ডাস, যেটা গম্বুজ আকৃতির। এই যে এই অংশটা হচ্ছে আমার ফান্ডাস, ঠিক আছে? এটা গম্বুজ আকৃতির। এখানে হচ্ছে গ্যাসগুলো জমা, আমাদের শরীরে যে গ্যাস হয় না, আমরা স্টোমাকের মধ্যে যে গ্যাস হয়, এখানে ফান্ডাসের মধ্যে জমা হয়, এটা গম্বুজ আকৃতির। তোমরা এটা পড়বা আস্তে ধীরে। দেন আসো বড় বাঘ এবং ছোটো বাঘ। দেখো এখানে এটা হচ্ছে ছোট্ট একটা বাঘ, এটা হচ্ছে বড় বাঘ, তাই না? বড় বাঘ, ছোটো বাঘ। তারপরে এই যে হচ্ছে পাইলোরাস, কারণ পাইলোরাস দিয়ে এখানে বোঝায় হচ্ছে এই যে লাস্টের যে স্ফিংটার থাকে, এখানে একটা স্ফিংটার থাকে, লাস্টের যে অংশটা, এটা কার্ডিয়াক, এটা হচ্ছে পাইলোরাস। এখানে 2টা নাম আছে, এই 2টা। তারপর হচ্ছে এই গেল আমার স্টোমাক। তারপরে ক্ষুদ্রান্তের মধ্যে আসো। ক্ষুদ্রান্তের মধ্যে আমরা কী কী পাবো? দেখো, ক্ষুদ্রান্ত, এই যে এই লেন্থটা লাগবে তোমার মাস্ট, এই যে কত, 6 থেকে 7 মিটার। আরেকটা জিনিস মজার বিষয়, দেখো বৃহদন্ত্রের লেন্থ হচ্ছে মাত্র 1.5 মিটার। দেখো তো, নামে ক্ষুদ্রান্ত মানে ছোটো, কিন্তু 6 থেকে 7 মিটার। নামে বৃহদন্ত্র কিন্তু সাইজে
1.5 মিটার। এটা একটা কেমন ভেজালের জিনিস না? আচ্ছা, এটা হচ্ছে আমি এই দুইটা নাম কেন এরকম হইলো, সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসটা আমি একটা ভিডিও আকারে, আমার একটা ভিডিও আছে, ক্লাস আছে, ঠিক আছে? আমি এটা হচ্ছে তোমাদের কমেন্টে দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা চেক করবা কমেন্টে, এই জাস্ট অল্প 10 মিনিটের মনে হয় ভিডিওটা, তোমরা জাস্ট দেখে নিবা, অনেক কিছু শিখতে পারবা আসলে, ঠিক আছে? আমি এটা এখানে বললাম না যে কেন এটা লম্বা, কেন খাটো হইলো, কী সুবিধা অসুবিধা, এগুলো আমি এখানে বললাম না। জাস্ট এখানে তোমরা দেখো যে ক্ষুদ্রান্তে তিনটার নাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এর 3টা পার্ট। এগুলোকে তোমরা সহজ ভাষায় আমার মতো করে DJE দিয়ে মনে রাখবা। যে ডিজে পার্টি হয় না, ডিজে সং বলে আমরা, এই যে DJE মনে রাখবো, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এখানে যদি আমরা এখানে দেখি, দেখো এই যে অংশটা হচ্ছে আমার ডিওডেনাম, ঠিক আছে? এই যে মনে করো এই অংশটা আমার ডিওডেনাম, এটা হচ্ছে ইউ আকৃতির হয়। দেন বাকি অংশটা মনে করো হচ্ছে আমার জেজুনাম। দেন হচ্ছে বাকি যে লাস্টেগুলো, এগুলো হচ্ছে ইলিয়াম। এভাবে ভাগ হয়, এগুলো আমরা ডিটেলসে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো বৃহদন্ত্রের মধ্যে কী কী আছে, সিকাম, কোলন, দেন মলাশয়, 3টা জিনিস থাকে। দেখো মেইনলি 3টা জিনিস থাকে বৃহদন্ত্রের মধ্যে, সিকাম, কোলন, মলাশয়, 3টা জিনিস থাকে। দেখো আমি যদি বলি, এই যে সিকাম থাকে এখানে, এখানে একটা সিকাম থাকে, এই যে থলির মতো অংশ। দেন এই যে এই পুরাটুকু আমি যেটা দেখাচ্ছি, দেখো এইগুলা হচ্ছে পুরোটা হচ্ছে আমার কি, আমার কোলনের মধ্যে ভাগ আছে। দেখো ঊর্ধ্বগামী কোলন, দেখো ঊর্ধ্বগামী, এই যে এটা উপরের দিকে উঠছে না, তাহলে এই যে এতটুকু যে কোলন আমি নীল করে দিলাম, এটা কি হবে তাহলে, ঊর্ধ্বগামী কোলন, তাই না? তারপরে দেখো এই যে এ বরাবর আছে, দেখো এটা অনুপ্রস্থ, তাহলে মানে হচ্ছে অনুপ্রস্থ মানে কি, আমার এই যে এই বরাবর আছে, তাই না? এই যে এই বরাবর প্যারালালে যেটা আছে এদিকে, তাহলে এটার নাম কি হবে, আমার অনুপ্রস্থ কোলন, তাই না? দেন দেখো নিম্নগামী কোলন, তাহলে কোনটা, এই যে আমার যে নিচের দিকে নামলো, এই যে এটা, এই অংশটা, এটা হচ্ছে নিচের দিকে নামলো, তাহলে এটার নাম কি হবে, নিম্নগামী কোলন। দেন সিগময়েড কোলন, দেখো সিগমা হচ্ছে, এই যে এটা হচ্ছে সিগমা আকৃতির হয়, এই যে এই অংশটা, এই কারণে এটার নাম হচ্ছে সিগময়েড কোলন, এটা সিগমা আকৃতির হয়, কারণে এটার নাম সিগময়েড কোলন। দেন লাস্টে থাকে পায়ু, এই যে দেখো পায়ু অংশ। বুঝতে পারছো এখানে আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। আচ্ছা, এখানে আরও বলছে সাবলিঙ্গুয়াল, মেন্ডুবাল, প্যারোটিড, এগুলো হচ্ছে গ্রন্থির নাম বলছে, এটা আমরা আলাদা করে সব দেখবো, তোমরা একদমই টেনশনের কিচ্ছু নাই, আমরা ডিটেলসে একদম খুঁটিনাটি ফিগার সহ, ছবি সহ সব দেখবো আমরা, ঠিক আছে? একদমই প্যারানের কিচ্ছু নাই, জাস্ট তোমরা শুনতে থাকবা, নোট করবা, আর হচ্ছে পরে নিবা। আচ্ছা, এবার আসো আমরা এখানে যদি এক্সট্রাভাবে কিছু বলতে যাই, আমি এখানে তোমাদের বলি কয়েকটা, আমি এখানে লিখি। প্রথম হচ্ছে বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্তের পার্থক্য কি, এটা তোমরা জাস্ট নিজেরা নোটের মধ্যে লিখবে। পার্থক্য কী কী লিখবে আমি বলে দিই। এখানে হচ্ছে গঠন কী কী আছে, বৃহদন্ত্রে, ক্ষুদ্রান্তে কি, বৃহদন্ত্র হচ্ছে সিকাম, কোলন, এই যে মলাশয়, ক্ষুদ্রান্তে কি, ডিডিয়াম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে? দেন হচ্ছে দৈর্ঘ্য, মানে হচ্ছে পরিমাপ, প্রস্থের এখানে একটা ব্যাপার আছে। দেন এখানে পরিপাক কি কম বেশি হয় না হয়, ঠিক আছে? শোষণ কোথায় কম বেশি হয়, সুবিধা কী, এগুলো হচ্ছে তোমরা ভিডিওটা দেখে নিবা, ওখান থেকে নোট করে নিবা ডিটেলস, এটা লাগবে, বেসিক জিনিস, এগুলো তোমার জানা লাগবে। আমি যদি একটু জাস্ট অল্প একটু তোমাকে ধারণা দেই, ডিওডেনামে হচ্ছে আমার পরিপাক বেশি হবে, এখানে মেনলি এটাতে পরিপাক হয়, মানে সিক্রেশন হয়, এখানে আগে সিক্রেশন হয়, বেশি সিক্রেশন হয়, মানে ওই যে আমরা এনজাইম হরমোনের কথা বলছি না, এই যে ডিওডেনামে অংশে হচ্ছে আমার সিক্রেশনও হয়, পরিপাকও হয়। দেন জেজুনামে কি হয়, আমার জেজুনামে হচ্ছে আমার সবচেয়ে বেশি শোষণ হয়, এখানে হচ্ছে আমার শোষণ বেশি হয়, ঠিক আছে? দেন টার্মিনাল আইলিয়ামে শোষণ হয়, বাট এখানে এটা পরিপাক শোষণ দুটার সাথে যুক্ত, বাট এখানে কম বেশি আমি এটাতে বলছি। আর এখানে তোমরা যদি মনে রাখতে চাও, আয়রন শোষণ হয় এখানে বেশি, এখানে মেইনলি আয়রনটা শোষণ হয় কোথায়, ইলিয়ামের মধ্যে মেইনলি আয়রনটা, যে আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আয়রন, এটা এখানে শোষণ হয়। এতটুকু তোমরা এখান থেকে জাস্ট মনে রাখতে পারো, ঠিক আছে? আমি এখানে আরও কিছু তোমাদের সাথে জিনিস শেয়ার করি, ছোট্ট ছোট্ট ইনফরমেশন। দেখো 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, তোমরা এটা নোটের মধ্যে লিখবা। 2 নম্বর হচ্ছে আমরা যে বলছি ডিওডেনাম হচ্ছে কি, ডিওডেনাম আমরা বলছি ইউ আকৃতির একটা হচ্ছে অঙ্গাণু বা অঙ্গ। এই যে আমি এখানে বলছি, এই যে এটা হচ্ছে ডিওডেনাম আমাদের, দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবিতে, এই যে ইউ আকৃতি, তাই না? ইউ আকৃতি না, তাহলে আমাদের জানা লাগবে এখন ইউ আকৃতির অঙ্গ আমাদের শরীরে আর কোথায় কোথায় আছে, ঠিক আছে? তাহলে আরও কোথায় কোথায় আছে আমি এখানে দেই। ইউরেটারে, আমাদের ইউরেটার যে আছে, ইউরেটার তোমরা দেখতে পাবা, আমি একটু পরে ছবি দেখাবো। ইউরেটারে থাকে আমাদের। দেন আমাদের যে অন্ননালী, ইউ আকৃতির হচ্ছে ডিওডেনাম, মেন্ডিবল,
ডিএমকে লুই হাই, এভাবে তোমরা মনে রাখতে পারো যে ডিতে হচ্ছে আমার ডিউডেনাম, ডিতে হচ্ছে আমার ডিউডেনাম, এগুলো জাস্ট মনে রাখা লাগবে, ডিউডেনাম। তারপর হচ্ছে এমতে হচ্ছে আমার মেন্ডিবল, আমাদের মেন্ডিবল যে মুখের নিম্ন চলে যে অস্থিটা আছে না, এই মেন্ডিবল। তারপরে হচ্ছে হেনরি লুপ আছে আমাদের, হেনরির লুপ। তারপরে হাইওয়েড বোনস, হাইওয়েড অস্থি, যেটা হাইওয়েড অস্থি এটা, ঠিক আছে। এই হচ্ছে আমার ইউ আকৃতির জিনিসগুলো, ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখতে পারো। দেন হচ্ছে আরেকটা জিনিস এখানে তোমার লাগবে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পেশিবহুল, আমরা অন্য কালার দিই, সবচেয়ে পেশিবহুল অংশ কোনটি। তোমাকে যদি দেয় যে এই যে পরিপাক নালী যে আমরা পড়লাম, এই যে এই থেকে এই পর্যন্ত, এখান থেকে এগুলো তো পরিপাক হয় কীভাবে তোমরা জানো, পেরিস্টালসিস, আমি বলবো একটু পরে, এভাবে এখানে ঘুরে, তাহলে এখানে অনেক বেশি প্রেশার হয়, চাপ দেয় অনেক সময়, তাই না। সবচেয়ে বেশি পেশিবহুল অংশ কোনটা বলতে পারবা? এখানে সবচেয়ে বেশি পেশিবহুল অংশ হচ্ছে আমার অন্ন নালী, এখানে তোমরা এটা মনে রাখবা সুন্দর মতো। তারপরে হচ্ছে আমরা আরও কিছু বলতে পারি, এখানে হচ্ছে তোমরা এই যে পরিপাক নালীটা বললাম আমরা, এটা কয় মিটার, তোমাদের বইয়ে লেখাই আছে 8 থেকে 10 মিটার, ঠিক আছে। এটা যদি তোমরা ফুটে বলতে যাও তাহলে হচ্ছে 29 ফিট, ঠিক আছে, 29 ফিট, এটা তোমরা মনে রাখবা, এমসিকিউতে দিয়ে দিতে পারে। এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আচ্ছা, পেরিস্টালসিস, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, পেরিস্টালসিস প্রক্রিয়া হচ্ছে আমাদের খাদ্যটা কি হয়, খাদ্য সঞ্চালন হয়। এই যে আমাদের খাদ্যটা পরিপাক নালীর ক্ষেত্রে, এই যে শুরুর থেকে, এই যে এখান থেকে খাইলাম আমরা, এখান থেকে এখানে ঘুরতেছে, তাই না। কীভাবে খাবারটা নামতেছে, অটোমেটিক নামবে না, নামে না। এটা কীভাবে হয়, পেরিস্টালসিস হয়। পেরিস্টালসিসটা আমরা দেখি ভাঙি, তো দেখি এই যে দেখো ওয়ার্ডটারে যদি আমি ভাঙি, পেরি প্লাস স্টেল বা স্টেট প্লাস সিস। পেরি মানে হচ্ছে চারিদিকে মানে হচ্ছে আবরণ বোঝায় আর কি, তাহলে আবরণ বোঝায়, তাই না। স্টেট মানে হচ্ছে স্থির, তাই না। দেন সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে দেখো এটার মানে কি বোঝাচ্ছে, পেরিস্টালসিসে আমার প্রসেসে এই যে যখন এই যে পরিপাক নালীটা আছে, এগুলো এরকম সোজা না, বুঝছো, এরকম থাকে এগুলো। তো এদিক যখন আমার এই যে বোলাসটা বা খাবারটা আমার এদিক দিয়ে নামতেছে, বুঝছো, এগুলো হচ্ছে এভাবে থাকে। আমি তোমাদের বলি যে এরকম চিকন মানে এভাবে ছোটো থাকে, বাট মনে করো এখানে খাবার আছে, এই যে এখানে খাবার আছে, এখানে এটা কিন্তু মোটা হয়ে গেছে, তার মানে এটার এদিকে নিচেও কিন্তু আবার ছোটো হয়ে আছে। তো এই খাবারটা যে এখানে নিচে নামতে পারবে না, তখন কি করবে, এই যে এই অংশটা হচ্ছে এখানে চাপ দিবে, এদিকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে। এই খাবারটা যেন এদিকে নিচের দিকে নেমে যায়, এই খাবারটা নিচের দিকে নেমে যাবে। তাহলে নিচের দিকে নামলে কী হবে বলো তো, পরের সিনারিও, এই যে দেখো এদিকে নিচের দিকে মোটা হয়ে যাবে, এই যে খাবারটা এখানে ছিল, এখন হচ্ছে এখানে নিচে চলে আসছে, এই মোটাটা এদিকে হয়ে গেছে, এখানে আবার আগের জায়গায় চলে আসছে, তার মানে চাপ দিয়ে নামাচ্ছে। একটা জিনিস কমন সেন্সের বিষয়, বলো তো, তোমাকে যদি আমি ঝোলায় রাখি, তোমার নর্মালি মাথা এরকম থাকে না, ঠিক আছে, আমি তোমাকে এখন পা এদিকে দিলাম, তোমার বডি এদিকে, তোমার হাত এদিকে ঝুলাই দিলাম, তোমার মাথা এদিকে। এখন তোমাকে আমি খাবার খাইয়ে দিলাম, তোমার খাবার কি ওদিকে যাবে বলো তো, তোমার পেটের দিকে নামবে কিনা। এখন তুমি কিন্তু ঝোলানো অবস্থায় আছে, এই যে তোমাকে আমি রশিদে ঝুলাই দিলাম। এই কোয়েশ্চনটা আমি তোমাকে করে গেলাম, তুমি নোটের মধ্যে নোট করবা এবং হচ্ছে জানাবা, অথবা কমেন্ট আমাকে জানাই দিবা। বেসিক আমি এখানে বলেই দিছি, যদি পারো তাহলে হচ্ছে ঝোলানো অবস্থায় খাবারটা কি তোমার মুখ দিয়ে পাকস্থলীতে যাবে কি না, এটা তুমি আমাকে জানাবা। ওকে, এখানে তোমাদের জন্য আমি আরও ছবি রাখছি, যে এটা জানোই তোমরা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মলদ্বার, বৃহদন্ত্র, অগ্নাশয়, এগুলো। আরও এখানে সুন্দর ছবি, এই যে গ্ল্যান্ড আছে আমাদের 3টা গ্ল্যান্ড, এপিগ্লটিস, এই যে আমাদের এখানে গলবিল থাকে, যে ফেরিংস বলি আমরা এটাকে, ফেরিংস, ইসোফেগাস মানে অন্ননালী, এই যে অন্ননালী আমাদের গলা, খাবারের যে নালীটা, স্টোমাক থাকে, স্টোমাকে ফান্ডাস বলছি, কার্ডিয়াক স্টোমাক, এগুলো বলছি। দেন হচ্ছে ধরো ক্ষুদ্রান্তের মধ্যে যে ডিউডেনাম, এটা হচ্ছে অ্যালিয়াম, এগুলো হচ্ছে লাস্টের দিকে জেজুনাম। দেন এই যে আমার বৃহদন্ত্র, দেন রেকটামে যে নাশ হয়ে যাচ্ছে, এখানে একটা অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্স এটা নিয়ে তেমন একটা কিছু জানার দরকার নেই, অ্যাপেন্ডিক্সে জাস্ট মনে রাখবা, অ্যাপেন্ডিক্সে যদি আমার কোনো ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে কি বলতো, প্রদাহ হয়। প্রদাহ মানে কি জ্বালাপোড়া করা আর কি, জাস্ট
চুলকাচ্ছে, ফুলে গেছে, জ্বালা পোড়া হচ্ছে, লাল হয়ে গেছে, এটাই হচ্ছে ইনফ্লামেশন। তাহলে এটাকে কী হবে, লাস্টে সবসময় এটার সাথে আইটিস লাগাই দিবা। আইটিস মানেই হচ্ছে প্রদাহ, এই যে আইটিস মানেই হচ্ছে প্রদাহ। তাহলে কী হবে, অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস হবে। সেমভাবে যে কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রে আইটিস লাগাই দিবা। অনেকগুলো বাবা তোমরা হচ্ছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো, ঠিক আছে? এখান থেকে এতটুকুই, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার আসো বিভিন্ন প্রকার সাতকুড়ি নিয়ে আমরা কথা বলি। তোমাদের বইয়ে আছে এটা সুন্দর মতো, যে সাতকুড়িগুলো কী কী আছে। এখানে তোমরা জানোই যে আমরা যদি একটা জিব্বা আঁকি, এভাবে যদি একটা জিব্বা যদি আমরা হিসাব করি, তাহলে জিব্বার সামনের অংশ, ঠিক আছে, দেন দুই সাইডে, সামনের দুই সাইডে, দেন হচ্ছে আমার মাঝখান বরাবর, ঠিক আছে, দেন এখানে পিছনের অংশ আমার এই জিব্বার পিছনের অংশে কী কী থাকে এটা তোমরা সবাই জানো। আমরা এটার জন্য শর্টকাটে একটা জিনিস মনে রাখি, মিল অতি, এই ছন্দটা দিয়ে মনে রাখবা, সবাই এটা দিয়ে মনে রাখে। মতে হচ্ছে মিষ্টতা, মিষ্টতা মানে হচ্ছে মিষ্টি, মিষ্টতা। লতে হচ্ছে লবণাক্ততা, লবণাক্ততা। অতে হচ্ছে আমার অম্ল, মানে হচ্ছে অ্যাসিড, ওকে। তিতে হচ্ছে আমার তিতা, মানে তিক্ততা, তিক্ততা বা তিতা। এগুলো মনে রাখবা এভাবে। কেন এটা লাগে যে তোমার অগ্রভাগে, এই যে এই অগ্রভাগে কিসের টেস্ট বার্ড বা সাতকুড়ি থাকে, সুইট বা মিষ্টি। তাহলে অগ্রভাগে দুই পশ্চাতে মানে দুই পাশে কি থাকে, সল্টি, এই যে এখানে সল্টি থাকে, সল্টি থাকে, এই যে এতটুকু অংশ, এখানে ছবিটা একটু ছোট হয়ে গেছে তো এই কারণে হচ্ছে, এই যে দেখো এই যে সামনের অংশটা, এই যে নীল অংশটা সল্টি থাকে, এই যে অংশটা সল্টি থাকে, তাই না? দেন এই যে পিছনের অংশ, এই যে এটা কালো করে দিলাম আমি, এই যে পিছনের মানে দুই পাশে বাট পিছনের অংশে কি থাকবে, সোর, বা এই যে আমি এখানে বলছি সোর মানে হচ্ছে কি আমার অম্ল, এই যে অম্লতা এখানে। দেন লাস্টে বিটার বা তিতা, তিতা হচ্ছে কোথায়, এই যে পিছনের অংশে, এই যে এখানে পিছনের অংশে। তাহলে এখানে মিষ্টি, আর দুই পাশে লবণ, এখানে এই। তাহলে এখন একটা কমন সেন্সের বিষয় বলো, আমরা যে খাবার খাই রান্না করার পরে, আমরা খাবার একটু করে তরকারি চামচে নিয়ে আমরা গালের মধ্যে দেই না, জিহ্বার মধ্যে, আমরা একটু করে সামনের মধ্যে বাজাই, একদম সামনে জিহ্বার সামনের এই যে অগ্রভাগ, এই যে আমরা এই অগ্রভাগের মধ্যে আমরা এখানে দেই, এখানে দিয়ে টেস্ট করে দেখি যে খাবারটা স্বাদ হয়েছে কিনা, এই যে এখানে দেই, তাই না? এখন বলো যে আমরা লবণ দেখি, মূলত খাবারটা লবণ দেখি, লবণ কেমন হয়েছে। আমার আম্মু আব্বুরা ছোটোবেলা আমাদের বলতো যে দেখতো একটু লবণটা হয়েছে কিনা খাবারে, এখানে দিত। এখন বলো যে এটা কি মানে বৈজ্ঞানসম্মত কিনা, কারণ লবণের জন্য তো এটাই, এখানে তো লবণ টেস্ট হয়। আমরা এখানে মিষ্টির জায়গায় আমরা লবণ দিতেছি, খাবার কি কখনো মিষ্টি হয় তরকারি? তো এই জিনিসটা তোমরা এখন থেকে ভুল করবা না। যদি লবণ দেখতে চাও যে কোনো এক পাশে দিবা এবং তোমাদের বাবা মাকে এটা জানাই দিবা, ঠিক আছে? সায়েন্স যেহেতু শিখতেছো, এটা প্রতিফলন দেখাইতে হবে তো বাসায়, তাই না? আচ্ছা, যাই হোক, এখন দেখো টেস্ট বার্ড নিয়ে আসলে তেমন একটা কিছু বলার নাই। আমি এখান থেকে তোমাদের বইয়ের যে ছবিটা আছে এখান থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, তোমরা হচ্ছে জাস্ট দেখতে থাকো। যে এখানে অনেক কিছু বলা আছে, এগুলো আমরা বলে ফেলছি এতটুকুই। এই আলজিবার কাহিনীটাও আমি তোমাদের পরে বলবো। এরপরের থেকে দেখো, নিম্ন চোয়ালে অস্তিত্ব আছে, জিহ্বা যুক্ত থাকে। তাহলে জিহ্বা কার সাথে যুক্ত থাকে বলে, নিম্ন চোয়ালের অস্তিত্ব। তাহলে নিম্ন চোয়াল মানে কি, মেন্ডিবল। তাহলে এখানে বোঝায় হচ্ছে মেন্ডিবলের সাথে, এটা তোমার আসতে পারে পরীক্ষায়, যে কার সাথে হচ্ছে আমার মেন্ডিবলের সাথে জিহ্বা যুক্ত থাকে। এগুলো তোমরা নোট করে ফেলবা, জাস্ট এক নাম্বার পয়েন্ট দিয়ে বা হচ্ছে করে জাস্ট স্টার মার্ক দিয়ে এভাবে নোট করে ফেলবা, ঠিক আছে? তাহলে কার সাথে, যদিও জিহ্বা অনেক সময় বলা হয় তাকে হায়োয়েড অস্থির সাথে, হায়োয়েড অস্থি আমরা একটু আগে যে পড়ছিলাম, হায়োয়েড বোনসের সাথে থাকে অনেক সময় বলা হয়, বাট এখানে নিম্ন চোয়াল বোঝাচ্ছে মানে হচ্ছে মেন্ডিবল। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে এখানে দেখো এরপরে কী বলছে আমাদের, ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি। তাহলে মনে রাখতে হবে যে কোন আকৃতির সাতকুড়ি, ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি থাকে, ফ্লাস্ক আকৃতির। এই যে দেখো ফ্লাস্ক আকৃতির একটা সাতকুড়ি আমরা পাচ্ছি, এই যে দেখো ফ্লাস্ক আকৃতির, দেখছো? এই যে আমাদের ফ্লাস্ক দেখছো না, ফ্লাস্কগুলো এরকম হয় না নর্মালি, এই যে ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি থাকতেছে আমাদের এখানে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত 2000 থেকে 10,000 সাতকুড়ি থাকে, এই মানগুলো লাগবে। আচ্ছা, তারপরে এখানে এই যে মিষ্টতা, এগুলো তো বলে ফেলছি আমি, তাই না? আচ্ছা, লালা গ্রন্থি নিয়ে আমরা এখন পড়বো না। তাহলে এখানে এই যে জিহ্বা নিয়ে আর কিছুই নেই, সাতকুড়ি জাস্ট মনে রাখবা। এখানে জাস্ট তোমরা এভাবে নোট করতে পারো যে ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি থাকে। কয়টা থাকে আমাদের? টোটাল 2000 থেকে 10,000 পর্যন্ত ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি থাকতে পারে। দেন কোনটা কোথায় মিষ্টতা, এগুলো তোমরা নোট করে ফেলবা। দেন এখানে আরেকটা বিষয় এখানে বলা আছে যে দেখো, এই যে এখানে লাস্টে যে 5 থেকে 10 দিনের মধ্যে সাতকুড়ি সাতকুড়ি নষ্ট হয় আবার প্রতিস্থাপিত হয়। তাহলে বলো
আমার একটা সাতকুড়ি, এই যে সরি ডিস্টার্ব করতেছে, আমার সাতকুড়ি যে আছে, সাতকুড়ি যে নষ্ট হয়ে যায় কদিন পর পর নষ্ট হয় বলো, কদিন পর পর? 5 থেকে 10 দিন। এই 5 থেকে 10 দিন পর পরই তাহলে প্রতিস্থাপিত হয় কদিন পর পর বলো তো? এই সেমই তো, এই যে নষ্ট হয় যে কথা আর প্রতিস্থাপিত, কারণ নষ্ট হলেই প্রতিস্থাপিত হবে, তাহলে নষ্ট হয় 5 থেকে 10 দিন পর, সেম ওই সাথে সাথে হচ্ছে আমার কী হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়। এই বিষয়গুলো তোমরা নোট করে ফেলবা, ওকে? এই হচ্ছে ব্যাপার। এবার দাঁতের গঠনে আসি আমরা। দাঁত নিয়ে আমরা তেমন একটা কিছু জানবো না, এখানে এটা তোমাদের বইয়ে নাই, তারপরে আমি ফিগারটা নিচ্ছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। এটা দাঁত নর্মালি কীরকম হয় দেখো এখানে, এটা হচ্ছে একটা দাঁত আমাদের। দাঁত কোথায় গ্রথিত থাকে এটা তোমাদের মাস্ট জানা লাগবে। আমাদের হচ্ছে দাঁত অ্যালভিওলাই নামক গর্তে দাঁত থাকে। কোথায় থাকে? অ্যালভিওলাই, অ্যালভিওলাই নামক একটা গর্ত আছে আমাদের এই যে মুখ ভিতরে। এই গর্তের মধ্যে এই দাঁতটা কোথায় থাকে? এখানে গ্রথিত থাকবে। এই যে দেখো, এই যে এই গর্তটা হচ্ছে আমার অ্যালভিওলাই গর্ত। এই যে এই গর্তটা দেখা যায় কি না, এই যে এটা হচ্ছে অ্যালভিওলাই গর্ত। তাহলে এই যে এখানে যে দাঁতটা আমার আছে না, এটা হচ্ছে আমার কি অ্যালভিওলাই গর্ত, ওকে? আচ্ছা, তারপরে এখান থেকে তেমন কিছু জানা লাগবে না, তুমি এগুলো জানতে পারো যে উপরে দাঁতে এনামেল থাকে, সিমেন্ট থাকে দাঁতে, রুট ক্যানেল থাকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রুট ক্যানেলটা। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় দাঁতের যে রুট ক্যানেল আছে, এই রুট ক্যানেলের মধ্যে কী কী থাকে, দেখো এই যে এটা একটা, এই যে আমি তোমাকে এখানে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে একটা ক্যানেল, এটা হচ্ছে রুট ক্যানেল দাঁতের। তোমরা অনেক সময় এই ওয়ার্ডটা শুনছো মনে হয়, দাঁতের রুট ক্যানেলে। এই যে রুট ক্যানেল, এখানে কী থাকে দেখো, নার্ভ এবং হচ্ছে ব্লাড ভেসেল থাকে। কারণ তোমার শরীরে এই যে দাঁত যে আছে, দাঁতের এখানে নার্ভ সাপ্লাই এবং হচ্ছে ইয়া থাকবে, পুষ্টি বা নিউট্রিশন সাপ্লাই দেওয়া দরকার। তাহলে এগুলো কে দিবে? এখানে নার্ভ এবং ব্লাড ভেসেলগুলোতে, কারণ এখানে সেন্স থাকা লাগবে তো তোমার। তাহলে এখানে নার্ভ এবং ব্লাড ভেসেল কোথায়? রুট ক্যানেলের মধ্যে। এতটুকু তুমি জাস্ট মনে রাখতে পারো, আর তেমন কিছু জানার দরকার নেই। এই ডেন্টিন এগুলো জানার দরকার নেই আসলে। এবার আসো দাঁত এবং দন্ত সংকেত নিয়ে আমরা জানি। তোমরা জানো মোটামুটি কম বেশি দাঁত নিয়ে তোমরা পড়ছো হয়তো। দাঁত নিয়ে আমরা কি জানি? এই যে দাঁত অ্যালভিওলাই নামক গর্তে প্রতিত থাকে, আমরা একটা জিনিস অলরেডি আমরা বলছি, এটা নোটের মধ্যে তুলবা জাস্ট। তারপর হচ্ছে দাঁতকে অনেকগুলো নামে ডাকা হয়, আমি তোমাকে এগুলো জাস্ট বলে দিচ্ছি। দেখো, ডাইফায়োডন, ডাইফায়োডন, তারপর হচ্ছে থেকোডন, থেকোডন, তারপর হেটারোডন, হেটারোডন, হেটারোডন্ট, সরি হেটারোডন, পলিফায়োডন। আচ্ছা আমি এগুলো আগে দেখি, আচ্ছা এগুলোই বলি আগে। দেখো ডাইফায়োডন, দেখো প্রথমে ডাইফায়োডন, থেকোডন, হেটারোডন। এটা জিনিস মনে রাখবা সবসময়, ডন্ট মানে বোঝায় হচ্ছে দাঁত, এই ওয়ার্ডটা। তাহলে বলো এগুলো মানে সবগুলাই হচ্ছে আমার কি দাঁত বোঝাচ্ছে, তাহলে ঠিক না? ডাই মানে তোমরা জানো কি দুই, তাই না? ডাই মানে দুই। আচ্ছা, তারপর হচ্ছে ফাইও মানে বোঝায় হচ্ছে গ্রোথ, মনে রাখবা, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে কি বোঝাচ্ছে বলো তো? 2 বার বৃদ্ধি বোঝাচ্ছে না কিসের? দাঁতের। এটা আমাদের দাঁতকে ডাইফায়োডন নামে ডাকা হয় কেন বলো? সহজ ভাষায় বলো, আমরা ছোটোবেলায় যখন থাকি 8 থেকে 10 বছরের মধ্যে আমাদের ছোটোবেলার যে দাঁতগুলো ছিল ওগুলো পড়ে যায় না, পরে আবার নতুন দাঁত ওঠে না। তাহলে আমাদের দাঁত কয়বার জন্মায়, কয়বার গ্রোথ হয় বলো তো? আমাদের দাঁত 2 বার জন্মায়। এই জন্য আমাদের দাঁতকে, মানুষের দাঁতকে, বিশেষ করে মেমানি যারা স্তন্যপ্রায়ী তাদের দাঁতকে কী বলা হয়? ডাইফায়োডন বলা হয়। ওকে, যেটা বলতেছিলাম, দেখো যে ডাইফায়োডন কেন বলা হচ্ছে? আমাদের 2 বার জন্মাচ্ছে আমাদের জীবদ্দশায়, এই কারণে ডাইফায়োডন বলা হয় আমাদের দাঁতকে। আচ্ছা, এবার দেখো থেকোডন, থেকো মানে হচ্ছে ওই যে আমরা বলছি অ্যালভিওলার, থেকো মানে ওইটা, এটার থেকো, এটার মিনিংটা হচ্ছে চোয়ালের মধ্যে প্রথিত থাকা, চোয়ালের মধ্যে প্রথিত থাকা, এটা চোয়ালের মধ্যে প্রথিত থাকা, প্রথিত থাকা। এখন আমরা এই যে চোয়ালের মধ্যে প্রথিত থাকা বলতে আমরা যে অ্যালভিওলার গর্ত বলছি না, এইটার মধ্যে অ্যালভিওলার গর্তের মধ্যে আমাদের দাঁতগুলো হচ্ছে এখানে প্রথিত থাকে, মানে আটকানো থাকে। এই জন্য আমাদের নাম, দাঁতের আরেকটা নাম কী নামে ডাকা হয়? থেকোডন নিয়ে। আচ্ছা, হেটারোডন, হেটারো মানে বলো তো? হোমো এবং হেটারো, হেটারো মানে ভিন্ন, তাই না? হোমো মানে কি বোঝায়? কী বোঝায়, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম তোমরা পড়ছো না? তাহলে হেটারো মানে বোঝায় হচ্ছে ভিন্ন। এখন ভিন্ন দাঁত মানে কী বোঝাচ্ছে বলো তো? আমাদের দাঁতে অনেক ধরনের দাঁত থাকে, যেমন এই যে দেখো অনেকগুলো দাঁত আছে, দেখো এই যে এই আকৃতির, আমি তোমাকে দেখাই, এই যে দেখো এরকম, তাই না? এরকম একটু চিকনা টাইপের, এগুলো আছে দেখো চারকোনা টাইপের, তাই না? এখানে আছে দেখো একদম চিকনা, এটা, তাই না?
এই যে অনেক ধরনের দাঁত আছে আমাদের, টোটাল 32টা দাঁত থাকার কথা, এর মধ্যে বিভিন্ন টাইপের দাঁত থাকে। এই কারণে আমাদের দাঁতকে বলা হয় হেটারোডন, মানে হচ্ছে বিভিন্ন ধরনের দাঁত উপস্থিত, বিভিন্ন ধরনের দাঁতের উপস্থিতির কারণে আমাদের দাঁতকে কী বলা হয়? হেটারোডন বলা হয়। তাহলে আমাদের দাঁতকে আরও কী নামে দেখা হয়? দেখো, ডাইফায়োডন, থেকুডন, হেটারোডন। আচ্ছা, এবার আরেকটা বিষয় আসো, এই যে পলিফায়োডন, মনে করো আমি বললাম পলিফায়োডন, তাই তুমি ভাঙো এটাকে, তুমি আগেই জানো যে ডন মানে হচ্ছে দাঁত, ফায়ো মানে হচ্ছে এই যে একটু আগে বললাম যে ফায়ো মানে গ্রোথ বা বৃদ্ধি, ওকে। আমরা পলি মানে হচ্ছে অনেক, তাই না? 2-এর বেশি হলে অনেক বা 2-এর বেশি। তাহলে আমাদের শরীরে আমাদের দাঁতগুলো হচ্ছে একবার পরে আরেকবার জন্মায়, মানে 2বার জন্মায়, তাই কারণে ডাইফায়োডন। এখন পলিফায়োডন মানে অনেকবার জন্মায়। এরকম হয় আমাদের কখনো যে তোমার ছোটোবেলা একবার পড়ছে, দেন বড় হয়ে আবার পড়ছে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেছে, বাট দাঁত আবার উঠছে, হয়েছে কখনো? হয় না, কিন্তু এটা কখনো হয় না। তো পলিফায়োডন কাদের ক্ষেত্রে হয় জানো? কুমিরের ক্ষেত্রে অনেকবার জন্মে, মানে হচ্ছে যখনই দাঁতটা কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায়, ইনজুরি হয়ে যায়, তার আবারই হচ্ছে দাঁত গজাইছে। জাস্ট এটা তোমরা ইনফরমেশনের জন্য। আর এখানে বেসিক দেখো, এইভাবে যদি ভেঙে পড়ো, তোমার মুখস্থ করার প্যারা কমে যাবে, কষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বললাম হেটারোডন্টে অনেক ধরনের দাঁত থাকে, আমরা দেখি এখন কোন ধরনের, কয় ধরনের দাঁত থাকে। তোমরা সবাই জানো আমাদের টোটাল 4 ধরনের দাঁত পাওয়া যায়। কী কী বলো তো? এটা তোমরা নামগুলো জানো, এগুলো মাস্ট অবশ্যই ইংলিশ নামগুলো তোমরা মনে রাখবা। আমি যদি এখানে লিখি যে প্রথমে হচ্ছে কর্তন দাঁত বা ইনসিসর, আমি ইংলিশে লিখি, তোমরা বাংলাটা বইতে দেখে মিলাই নিও। ইনসিসর পাওয়া যায় আমার এক ধরনের। দেন হচ্ছে ক্যানাইন পাওয়া যায়। দেন হচ্ছে প্রিমোলার পাওয়া যায়, মোলার পাওয়া যায়। প্রিমোলার অ্যান্ড হচ্ছে মোলার। এই যে আমাদের টোটাল 4 ধরনের দাঁত পাওয়া যায়। তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমি এই যে এখানে ছবিটা এখানে আমি আনছি, দেখো এই যে কোন ধরনের দাঁতগুলা। এই যে দেখো মোলার, যেটা প্রথমে আমরা ইনসিসর দিয়ে শুরু করি। এই যে আমাদের ইনসিসর, যেটা ইনসিশন করে মানে হচ্ছে কাটে, ইনসিশন মানে হচ্ছে কাটা। এই যে দেখছো একদম চিকনা করে, দেখছো এই যে অংশটা দেখছো একদম চিকনা, এটা দিয়ে কী করে? এখানে লিখছে দেখো, ওয়ার্ক টু ব্রিং ফুড ইন টু দ্য মাউথ অ্যান্ড কাট আউট। এই দেখছো কাটে এই। তারপরে দেখো ক্যানাইন আছে। এই যে ক্যানাইন কী করে? কাট অ্যান্ড টিয়ার দ্য ফুড। এটা হচ্ছে চিকন, এটাও সেম চিকনের মতো না, এটাও কাটে এবং হচ্ছে ছিঁড়ার কাজ করে। কাটা এবং ছিঁড়া দুইটা কাজ করে, এটা শুধু কাটে, ঠিক আছে? প্রিমোলারের ক্ষেত্রে দেখো, এখন প্রিমোলারের ক্ষেত্রে হ্যাভস ইন অ্যান্ড ক্যানাইন্স গিল্ড মিক্স দ্য ফুড ওয়েন চুইং, যখন চাবাবে, যখন চর্বণ করে এবং হচ্ছে পেশন করে, তখন হচ্ছে আমাদের হেল্প করে এই প্রিমোলার দাঁতটা। দেখো প্রিমোলারটা কীরকম, এরকম একটু চ্যাপ্টা টাইপের। আর মোলারটা দেখো একদম 3টা মাথা শেপের, একদম চ্যাপ্টা আকৃতির। দেখো কী কাজ করে? সেও হচ্ছে চর্বণ এবং পেশনের কাজ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট তোমাদের দেখানোর জন্য, বোঝার জন্য আনছি এই ছবিটা। এখন আমাদের কাজগুলো মনে রাখা লাগবে, আমার এখানে দাঁতের কাজগুলো মনে রাখা লাগবে। তাহলে আমি যদি শর্টকাটে লিখি যে তুমি বলো যে আমার ইনসিসর, ইনসিসর কিসের কাজ করে? এটা চিকন একটা দাঁত না, তাহলে এটা কাজ করবে হচ্ছে আমার কাটা এবং ছেঁড়ার কাজে, মেনলি কাটার কাজে, কাটা এবং ছেঁড়া মেনলি হচ্ছে আমার এই যে কাটার কাজে ইউজ হয় এটা। তারপর হচ্ছে যে ক্যানাইন, এটা মেনলি হচ্ছে ছেঁড়ার কাজে ইউজ হয়, তাহলে খাদ্যকে ছেঁড়ার কাজে ইউজ হয়, ঠিক আছে? তোমরা শর্টকাটে এগুলো লিখতে পারো। তারপর হচ্ছে আমাদের যে প্রিমোলার যেটা আছে, সেটা কি করে? চর্বণ এবং হচ্ছে পেশন করে থাকে। আমরা আগে বলছি চর্বণ এবং পেশন করে থাকে। আমরা যে খাবারটা গালে নিলাম, তো এটাকে চিবানো লাগবে, একদম পিষ্ট করে ফেলা লাগবে পিষে, এটা কাজ করে প্রিমোলার। এবং মোলারটাও সেম মোটামুটি। মোলারটাও কি কাজ করে? সেটা হচ্ছে খাঁচখাটা একটা, এখানে খাঁচখাটা থাকে, দেখছো না এখানে 3টা খাঁচখাটা, তাহলে এটাও হচ্ছে চর্বণ এবং পেশনে কাজ করবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয় যে আক্কেল দাঁত বলা হয় মোলারকে। এটা কেন বলা হয়? যে আমরা যারা 18 বছরের পরে, তোমরা যারা 18 বছরের পরে হবা, তোমাদের ক্ষেত্রে এরপর 18 বছরের পরে গিয়ে হচ্ছে নর্মালি এই আক্কেল দাঁতটা গজায়। তো এটাতে কি হয় যে আক্কেল দাঁত গজাইলে বলা হয় মোটামুটি আক্কেল হয়েছে, বা এরকম কিছু একটা আর কি। উইজডম টিথ বলা হয় এটাকে মেনলি, ইংলিশটা মনে রাখবা, উইজডম। এটা দিয়ে বোঝায় হচ্ছে মানে মোটামুটি ম্যাচিওর হয়েছে, এরকম কিছু একটা বোঝায় আর কি। আচ্ছা, যাই হোক, ওকে, এই হচ্ছে আমাদের দাঁতের বিষয়, গেল দাঁতের প্রকারভেদ। এবার আসলে দন্ত সংকেত নিয়ে আমরা।
এই যে আমরা বইয়ে যেগুলো বলা আছে এগুলো আমরা আগেই পড়ে ফেলছি। অ্যালভিওলার নামক গর্তে থাকে ডায়াফায়োডন, এখানে তোমাকে আমি আরও এক্সট্রা পড়াইছি যে 2 থেকে 6 বছরের মধ্যে বাচ্চাদের 20টা দুধ দাঁত থাকে, এটা আমরা এখন পড়বো, সমস্যা নাই। এই যে 8-10 বছরের মধ্যে পরে যায় স্থায়ী দাঁত গজায়, এটা আমি বলছি প্রতিস্থাপিত হয়। 18 থেকে 24 বছরে সর্বমোট 32টা দাঁতে। কেন? ওই যে মোলার তো হচ্ছে লাস্টে থাকে না, এই যে এখানে আক্কেল দাঁত যেটা, এটা একদম লাস্টে ওঠে, এই কারণে তখন হচ্ছে 18 বছর পরে গিয়ে হচ্ছে আমার টোটাল 32টা দাঁত আসে। দেখো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, দেখো মেডিকেল কয়বার আসছে, দেখো ডেন্টালে আসছে, দেখো ঠিক আছে। এই জন্য এগুলা ডিটেলসে এই যে কাটা ছেঁড়ার কাজ করে, এখানে দেখছো দেখে ছেঁড়ার কাজ করে, এই যে পেশন কাজ করে, দুধ দাঁতে এরা থাকে না, তার মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকে না, আমরা এটা বলতেছি, তোমরা তারপরে এই লেখাটা পরে নিবা। আচ্ছা, দন্ত সংকেতে আসো, মানে হচ্ছে দন্ত সংকেতের ইংলিশটা কি বলো তো? ডেন্টাল ফর্মুলা। এটা হচ্ছে এটা হচ্ছে আমার ডেন্টাল ফর্মুলা, এটা জানা লাগবে, এটা দিয়ে আমরা দাঁত হিসাব করি। তো সেম দাঁতগুলো আমাদের চোয়ালের মধ্যে, আমি তোমাদের জন্য ছবিটা নিয়ে আসছি, ছবির থেকে দেখো তাহলে হচ্ছে ইজি হয় ব্যাপারটা, তাই না? আচ্ছা, আমি ছবির থেকে দেখাচ্ছি আগে। দেখো আমাদের টোটাল দাঁতের মধ্যে এই যে 32টা দাঁত আমরা ধরলাম, আমার বয়স 20 বছর, তাহলে আমি 18 বছর প্লাস, তার মানে আমার 32টা দাঁত আছে। তাহলে কীভাবে হয় দেখো, এই যে আমি ঠিক এখানে মাঝখান বরাবর আমি একটা দাগ টানবো। প্রথমে হচ্ছে আমরা দাঁতগুলো হিসাব করি, একটা 1/4 দিয়ে হিসাব করবো আমরা, 1/4 কীরকম দেখো, এই যে হয়েছে, সোজা হয়তো হয় নাই, সরি। আচ্ছা, আমি সোজা করি, দেখো এই যে এখন সোজা হয়েছে আমার, তাই না? আচ্ছা, এখন দেখো এরপরে আমরা আরেকটা দাঁত দিব হচ্ছে এদিকে, এটাও সোজা হয়েছে, তাই না? এই যে 1/4 এখানে একটা দেখো, এখানে একটা অংশ, এই যে এখানে একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, 4টা অংশ। তাহলে এই যে আমার 1/4, এখানে 1/4, এখানে 1/4, এখানে 1/4, আমরা জাস্ট যে কোনো একটা 1/4 নিয়ে হিসাব করবো। আমরা উপরের 1/4 নিয়ে হিসাব করি, এই যে আমরা 1 নম্বর অংশটা নিয়ে জাস্ট হিসাব করবো, ঠিক আছে? এই যে আমরা এই যে জাস্ট 1 নম্বর অংশ নিয়ে হিসাব করি। দেখি আমরা এখানে দাঁতগুলো হিসাব করি। দেখো প্রথমে হচ্ছে এখানে 2টা আছে সবুজ আকৃতির। আচ্ছা, আমি এগুলাকে সবুজ করি আরও, তাহলে হচ্ছে ইজি হয়, ঠিক না? দিলাম এটা, ধরো এই যে এখানে সবুজ, আহা গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এই যে এখানে 2টা সবুজ আছে, এগুলো হচ্ছে আমার ইনসিসর। আমরা আগেই পড়ছি যে দাঁতে একদম শুরুর দিকে ইনসিসর দাঁত থাকে, যেগুলো কাটা এবং ছেঁড়ার কাজ করে। তাহলে এগুলোর নাম হচ্ছে আমার ইনসিসর। কয়টা পাইছি আমি? 2টা পাইছি, ঠিক আছে। দেন একটা দেখো লাল কালার, একদম টুকটুকে লাল হয়ে আছে, এই যে লাল কালারের, এই যে লালটা, এটার নাম হচ্ছে আমার ক্যানাইন। আমার কয়টা এখানে? ক্যানাইন একটা, ঠিক আছে। দেন এখানে দেখো হলুদ কালারের আমার আরও 2টা, এই যে এখানে 2টা, এখানে আমার টোটাল 2টা হলুদ কালারের। তাহলে এগুলোর নাম হচ্ছে আমার কি? প্রিমোলার। এখানে লিখি প্রিমোলার। কয়টা আমার এখানে? হলুদ 2টা, তাই না? হলুদ কিন্তু আমার এখানে 2টা। তারপর আছে নীল, এই যে নীল কালারের কয়টা দেখতেছো? 3টা। এগুলো হচ্ছে আমার মোলার। কয়টা? আমার 3টা। তাহলে টোটাল কয়টা হয় দেখো তো, এই যে 2 + 1 + 2 + 3, এই ছোটো বাচ্চার যোগ বিয়োগ করো, তাহলে কত হয়? 3 2 5, 5 আর 3 8, তাই না? 8 হলো আমার এখানে কয় ভাগ আছে? আমরা বলছি 1 2 3 4 ভাগ না? তাহলে 4 দিয়ে গুণ দিব না আমার টোটাল, তাহলে 4 8 কত? 32। ছোটোবেলায় তোমার যোগ বিয়োগ গুণ ভাগ পড়াচ্ছে, তাই না? ভালো না? সুন্দর। তাহলে টোটাল আমরা কয়টা? 32টা দাঁত পাইলাম। কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে 18 বছর প্লাস যারা আছে। এই 18 বছর প্লাস মানে অন্য কিছু না, কিন্তু যাদের বয়স 18 বছর প্লাস, মানে 18 থেকে যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে এরকমই থাকে। এখন তুমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে দাঁত একটা ভেঙে ফেলো, তাহলে আমি কিছু করার নাই আসলে। গুনতে গিয়ে যদি কম পাও, আমাকে কিছু বললো না ভাই, তোমার ছিল 32টা, কিন্তু তুমি ইনজুরি হয়ে ফুটবল খেলতে গেছো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে ফেলছো, এটা তোমার দোষ। যাই হোক, মজা করলাম। তো এই হচ্ছে আমাদের দাঁতের ফর্মুলা বা ডেন্টাল ফর্মুলা, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয় যে দুধ দাঁত বলে, দুধ দাঁত বা কিছু একটা বলে, যে বাচ্চাদের যে দাঁতটা থাকে, যেটা নর্মালি 8 বছরের আগ পর্যন্ত থাকে, এই দাঁতকে বলা হয় প্রাইমারি টিথ। আমরা এতক্ষণ যেটা বলছি সেটাতে সেকেন্ডারি টিথ। কেন সেকেন্ডারি, কেমন প্রাইমারি, আমি একটু পরে বলতেছি, অনেক কিছু কথা বলবো, বাট আগে প্রাইমারি টিথটা বুঝে নাও তোমরা। দেখো প্রাইমারি টিথের ক্ষেত্রেও সেমভাবে আমরা দাঁতের হিসাবগুলো করবো। কী করবো আমরা? ওই যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এগুলো আমরা হিসাব করি। এখানে হিসাব মনে রাখি, এখানে আমরা 32টা পাইছি। আচ্ছা, এখানে আমরা যদি একটা দাগ টেনে দেই, সেম এখানে যদি আমরা 1 নাম্বারটা নিয়ে হিসাব করি, দেখো শুরুতে আমরা সুন্দর মতো ইনসিসর কয়টা পাইছি দেখো তো, এই যে আমরা 2টা ইনসিসর পাই গেছি। বলো এখানে আমরা ইনসিসর কয়টা পাইছি? আমরা 2টা পাইছি।
তাই না? এরপরে ক্যানাইনও পাইছি একটা সুন্দর মতো, ক্যানাইনও আমরা একটা পাইছি, এর আগেও ছিল ক্যানাইন একটাই, যে এখানে একটা, ইনসিসর দুইটা, তাই না? আচ্ছা, প্রিমোলার কই রে ভাই? এখানে প্রিমোলার তো নাই, এখানে যে এই যে হলুদ দুইটা প্রিমোলার ছিল, এই যে এই দুইটা প্রিমোলার, এখানে কোনো প্রিমোলার নাই, প্রিমোলার নাই, একটাও নাই, জিরো। মোলার এখানে ছিল দেখো 1 2 3টা, আমি এখানে মোলার পাচ্ছি টোটাল 2টা, মোলার 2টা। কী হলো এখানে? আমরা আবার তাহলে হিসাব করি, আবার ইনসিসর 2, ক্যানাইন পাইছি একটা প্লাস, প্রিমোলার তো নাই 0 প্লাস, মোলার 3টা জায়গায় পাইছি 2টা, যোগ করো তো কয়টা হয়? 2 1 3, 3 2 5। তাহলে আমার যদি কোয়াড্রেন্ট যদি একটা 2 3 4টা হয়, তাহলে 4 গুণ 5 বলবো না আমরা, 4 গুণ 5 হয় হচ্ছে 20টা। কিরে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কয়টা দুধ থাকে বলো? 20টা, সরি 20টা দাঁত থাকে, কি বলে ফেললাম, বাচ্চাদের ক্ষেত্রে টোটাল 20টা দাঁত থাকে, বোঝা গেছে? এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে দেখো, এই যে এই কথাটা বলা হয়েছে দেখো এখানে, যে 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দুধ দাঁত গজায়। তাহলে বলো যার বয়স 8-এর নিচে, অথবা এটা 6 বলতে পারো তোমাদের বই অনুযায়ী, যেহেতু 6 বলছে, 6 বছরের নিচে, তাহলে আমি তার কাছে কয়টা দাঁত পাবো? 20টা দাঁত পাবো। তার থেকে আমি কোন দাঁতটা পাবো না? আমি তার প্রিমোলার দাঁতটা পাবো না, তার প্রিমোলার দাঁত হয় না, এখনও ওঠে নাই, তার কাছে মোলার দাঁত কয়টা পাবো? 2টা পাবো। বুঝতে পারছো? এই হচ্ছে এই তোমার বাচ্চাদের দাঁত বা দুধ দাঁত, এবং হচ্ছে যে সেকেন্ডারি বা যারা প্রাপ্তবয়স্ক তাদের দাঁতের মধ্যে ডিফারেন্স। এবার আসো কয়েকটা নাম নিয়ে, নামগুলো দেখো, যে বাচ্চাদের যে দাঁত পাইছি আমরা কয়টা পাইছি? 20টা, তাই না? বড়দের কয়টা পাইছি? 32টা, তাই না? এই যে বাচ্চাদের যে দাঁত, এগুলাকে যেহেতু বাচ্চাদের থাকে, এগুলাকে বলা হয় বেবি টিথ। আর কি কি বলা হয়? প্রাইমারি টিথ, অলরেডি আমরা জানি প্রাইমারি টিথ। ও ভালো কথা, প্রাইমারি টিথ কেন বলা হয়? এটার নাম হচ্ছে বেবি টিথ, হলে এটার নাম কী হবে বলো তো? সরি, আগে অ্যাডাল্ট টিথ। আচ্ছা, এটা যদি প্রাইমারি হয়, এটা কী হবে? সেকেন্ডারি টিথ। কেন বলো? প্রাইমারি একদম শুরুতে উঠছে, সে তার জন্ম হয়েছে, আস্তে আস্তে উঠছে, তার জন্মের পরে দাঁতগুলো পরে গেছে, দেন আবার উঠছে, তাহলে আমরা যদি প্রাইমারির পরে কিছু বলি তাহলে সেকেন্ডারি হবে না? এই যে সিম্পল হিসাব। ওকে, তারপরে আসো, এরপরে এগুলা যেহেতু দুধ দাঁত, এগুলাকে বলা হয় মিল্ক টিথ। ওকে, আর কিছু আসেনি? টেম্পোরারি টিথ, টেম্পোরারি টিথ, কারণ এগুলো তো পরে যায়, টেম্পোরারি, বাট এটা কি পার্মানেন্ট, পার্মানেন্ট টিথ, তাই না? স্থায়ী দাঁত। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা, এখানে এই যে দুধ দাঁত, এগুলোকে আরেকটা নামে দাঁত ডাকা হয় ডেসিডুয়াস টিথ, ডেসিডুয়াস, OUS, ডেসিডুয়াস। ডেসিডুয়াস মানে হচ্ছে ঝরে পড়া দাঁত, এই হচ্ছে কথা। আচ্ছা দেখো, যেটা বললাম এই হচ্ছে আমার দাঁতের হিসাব। এখন তোমরা শর্টকাটে জিনিস মনে রাখতে পারো, যেটা হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের দাঁতের যে সংকেত, সেটাই মনে রাখতে পারে 21 23, কারণ আমরা জানি যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই যে এভাবে হয়, কিন্তু এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। আর যারা শিশুদের দাঁত, তাদের মনে রাখতে পারো 21 2। এই যে ইনসিসর, ক্যানাইন, তাদের কিন্তু প্রিমোলার থাকে না, এবং মোলার 2টা, দেখো প্রিমোলার 0, তার মানে থাকে না, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। এবং শিশুদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তাদের কোনো প্রিমোলার দাঁত থাকে না। এটা পরীক্ষা বারবার আসে যে কাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁত থাকে না, এটা হচ্ছে শিশুদের। এবং কয়টা থাকে? তাদের মোট 20টি দাঁত থাকে। এই হচ্ছে দাঁতের হিসাব নিকাশ। পরের দিন আমরা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে শুরু করবো। আমরা পৌষ্টিক গ্ল্যান্ড, যেটা আমরা স্যালাইভারি গ্ল্যান্ড বা এটাকে বলা হয় লালা গ্রন্থি দিয়ে আমরা শুরু করবো ক্লাস, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও আমাদেরকে, দেন যদি ভালো লাগে শেয়ার করো ফ্রেন্ডসদের, ঠিক আছে? তারপরে নোট করবো অবশ্যই, এই নোটটা রিভিউ দিবা। ওকে, আজকের মতো এখানেই শেষ ক্লাস। পরের নেক্সট টপিকে দেখা হবে ইনশাল্লাহ। এই যে আমরা এরপরের টপিকে আমরা কী আলোচনা করবো, দেখো আমরা আজকে কয়টা টপিক কভার করছি। আমরা যদি শর্টকাটে দেখি, আমরা এখানে আমরা পরিপাকতন্ত্র এবং জিহ্বা সাতকড়ি দ্বন্দ্ব সঙ্গীত পর্যন্ত কভার করে ফেলছি। তাহলে আমাদের লালা গ্রন্থি, মুখের পরিপাক নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ। এটাতে তোমার মোটামুটি
মুখের পরিপাক পাকস্থলী গঠনে আমরা মোটামুটি যাইতে পারবো। সো এই হচ্ছে বিষয়। তো তোমরা অবশ্যই জানাবা, রিভিউ দিবা ক্লাসে কী অবস্থায়। এই যে স্ক্রিনশট হিসেবে নিতে পারো তোমরা, এটা দিয়ে হচ্ছে নোটটা সাবমিট করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। আর তোমাদের যারা 25-26 বিশেষ করে যারা আছো এইচএসসি 25 এবং 26-এ, তারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করবা, ক্লাস কেমন হলো এটা শেয়ার করবে, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে জানাবা। ইনশাল্লাহ ভালো থাকো, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।